210তম এপিসোড। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করি প্রতিদিনের মতো, এবং এই ইমেলটি আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমি স্বরূপ আজগর, ঢাকা যাত্রাবাড়িতে থাকি, শিপিং লাইনে ব্যবসা করি। সঙ্গত কারণে জেলার নাম উল্লেখ না করার জন্য অনুরোধ রইল। নিচের লাইনে ঘটনার স্থান এবং নাম সবকিছু দেয়া আছে এবং সেগুলো আমি পড়লাম না, এবং তারপরে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একটি সত্যি ঘটনা। ঘটনাটি 1972 থেকে 74 সালের। এই ঘটনাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমার মায়ের আপন মামার সাথে ঘটেছিল। তখন আমার মায়ের বয়স 8 বা 10। এখনো অনেকে সাক্ষী আছে ঘটনার। আমার মায়ের মামারা ছিল 6 ভাই এবং 4 বোন। সবার বড় জনের নাম ছিল মোকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার এই মোকসেদ নানাকে নিয়েই ঘটনা। ঘটনা ভূতের না ভয়ের, নাকি অলৌকিক, নাকি শুধুই বিস্ময়, নাকি শুধুই ট্র্যাজেডি? ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। যাচ্ছি মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মোকসেদ নানার মায়ের মাথায় জট ছিল। মোকসেদ নানা তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। মোকসেদ মামা যখন তিনি জন্ম নিলেন, তারপর দিবাগত রাতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যান। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে সবাই যেমন অবাক হয়, তার থেকে বেশি খুশি হয়। সবাই চিন্তা করে জট থাকাকালীন সময়ে অনেক কিছু বাছবিচার করে চলতে হতো। অনেক কিছু খেতে পারত না, মরা বাড়িতে যেতে পারত না, শ্মশানের কাজ দিয়ে চলাফেরা করতে পারত না। মরা বাড়ি গেলে অজ্ঞান হয়ে যেত। শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে 7 দিন বা 3 দিন কারো সাথে কথা বলতেন না। ওই 7 দিন বা 3 দিন তার জীবনযাপন সবকিছুই থাকতো, যেমন রান্না করা, গোসল করা, ঘুমাতে যাওয়া, এবং টাইমলি সবকিছু হতো, এবং অন্যান্য সাংসারিক কাজকর্ম ঠিকই করতেন, কিন্তু কারো সাথে কথা বলতেন না। এই সব দিক চিন্তা করে সবাই ভেবে নিল যে ভালোই হয়েছে, সব ঠিকঠাকই চলছিল। মোকসেদ নানা বেশ বড় হয়ে উঠলেন। তারপর তার অন্যান্য ভাই বোন জন্ম নিল। মোকসেদ নানা টকবকে যুবক হয়ে উঠলেন। সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের জামা, আলখেল্লার মতো দেখতে, সাথে লাল লুঙ্গি এবং লাল গামছা। এগুলো তার সাথে সবসময় থাকতো। সে বেশ ভালো দোতারা বাজাতে পারত, এবং দোতারা বাজিয়ে বাজিয়ে সে বেশ ভালো গানও গাইত। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে ভাব বৈঠকি ও আল্লাহ রসুলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ, এরপর গান বাজনা। সে গানের আসরে পাশের গ্রামের হিন্দু মহিলারাও ছুটে আসত। গ্রামের নাম ছিল নাওডুবি। মোকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগে। এর ভেতর থেকে একটি মহিলার মোকসেদ নানাকে ভালো লেগে যায়। মহিলার নাম ছিল, কোন একটা নাম দিয়েছেন, নামটা আমি পড়তে পারছি না। সেই মহিলাটি ছিল বিবাহিত। সে তার 2 মেয়ে ও ননদকে নিয়ে গান শুনতে আসত, কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে সে নানাকে কিছুই বলতে পারেনি। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গান শুনতে আসত। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন তাকে বিয়ে করানো উচিত। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলদের মতন সময় পার করে দিলে আর কি থাকে? বিয়ে করলে সংসারী হবে, যেমন ভাবা তেমন কাজ। আগের দিনে কিন্তু ছেলে মেয়ের তেমন কোনো দেখা দেখির পর্ব থাকতো না এখনকার মতো। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত। মেয়ে দেখা হয়, বিয়ের দিন ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা পরে, রুমালে আতর মেখে, নওশা সেজে, পালকি নিয়ে তাদের গ্রাম থেকে 2 বা 3 গ্রাম দূরে বিয়ে করতে যান। কিন্তু বর কনে কেউ কারো মুখ দেখেনি। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই হিন্দু মহিলার বাড়ির সামনে দিয়ে আসতে হবে। এক পালকিতে বর আর একটাই বউ। আসার সময় হুট করে ওই হিন্দু মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা পালকি থামাতে বলে। সবাই বলে, এখান থেকে বাড়ি যেতে বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামি। কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর এবং আদেশের গলায় পালকি থামাতে বলে। থামানোর পর একজনকে বলে সে আর বাড়িতে যাবে না, বা
তাদের সাথে থাকতেও পারবে না। সবাই বলে, কেন? এমন পাগলের মতো কথা সে কেন বলছে? সবাই যখন খুব জোরাজুরি করছিল, চাপ দিচ্ছিল, তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে মোকসেদ নানার মাকে ডেকে নিয়ে আসা হয়। তখন মোকসেদ নানা তাকে বলে, বউ চাইলে ছেলে পাবে না, আর ছেলে চাইলে বউ পাবে না। তখন তাদের সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও যোগ দেন। সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিল তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজন খবর নিয়ে যায়। তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়ে তাদের হাতে তুলে দেয়া হয়। মজার বিষয় হলো, মোকসেদ নানাও তার বউয়ের মুখ দেখেনি, বউ মোকসেদ নানার মুখ দেখেনি। এর কিছুদিন পর রাতে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যেত না। এমন করে 2-1 বার প্রায়ই রাতে এমন হতো। ঘরের ভেতর থেকে আটকানো থাকতো। সকালবেলা তাকে বাড়ির উঠোনের মাঝখানে পাওয়া যেত। তার মা বেশ চিন্তায় পড়ে যায়, ছেলেটার সাথে কেন এমন হচ্ছে? বিয়ে করালো, সংসার করবে, এখন আবার রাতে ঘরে পাওয়া যায় না। একদিন রাতে মোকসেদ নানার মা, অর্থাৎ আমার মায়ের নানি, স্বপ্ন দেখে। ফিসফিস করে কেউ তাকে বলছে, মোকসেদকে সকালে যেখানে দেখেছিস সেখানে শুধু বাঁশের লোহার পেরেক ছাড়া, দরজা ও বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দে। মোকসেদ নানার মা তার এই স্বপ্ন সম্পর্কে কাউকে কোনো কিছু বলেন না। এরপরে বেশ কিছুদিন চলে যায় কোনো প্রকার সমস্যা ছাড়াই। মোকসেদ নানা নিয়ম করে গান গাইতেন, তার মা ছাড়া কারোর সাথে কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মোকসেদ নানার মা আবার স্বপ্ন দেখেন, কিন্তু কারো কাছে কিছু বলেন না। এর 3 দিন পর সকালে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যায় না, উঠোনেও পাওয়া যায় না। মোকসেদ নানার মা, বাবা ও অন্যান্য ভাই বোনেরা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালার সাথে মোকসেদ নানাদের বাসায় যায়। গিয়ে শুনে মোকসেদ নানার মা বিলাপ করছে আর বলছেন, আসনটা দিলে বুঝি এমন হতো না রে। মোকসেদ কোথায় গেল এই বলে তিনি বিলাপ করতে থাকেন। আমার নানা ভাই বিষয়টি জানতেন। মোকসেদ নানার মা ছিল আমার নানা ভাইয়ের শাশুড়ি মা। উল্লেখ্য, আমার নানির নানা ভাই ছিলেন আপন 2 চাচাতো ভাই বোন। আমার মায়ের বয়স যখন 4-5 বছর ছিল তখন মার নানি, নানা ভাইও বিয়ে করেনি। নানি বসন্ত হয়ে মারা যান। আমার নানা খুবই পরহেজগার ছিলেন। তিনি বেশ সুন্দর ছিলেন। সারা রাত জেগে জেগে জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল কোরআন পাঠ করতেন। আমার নানা ভাই মারা যান 2007 সালের ডিসেম্বর মাসে। তখন নানা ভাই বিষয়টি নিয়ে মোকসেদ নানার মা বাবাকে আশ্বাস দেন এবং বাড়িতে ফিরে আসেন। তার কিছুদিন পরেই আমার মোকসেদ নানাদের বাড়ি থেকে হট্টগোলের শব্দ পাওয়া যায়। আমার নানা ভাই, মা, মামা, খালারা সবাই মিলে সেখানে যান। যাবার পরে সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মোকসেদ নানাকে বাড়ির ভেতরে নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন লোক মিলে তাকে ঘরে তুলতে পারছে না। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও সরাতে পারছে না। যেখানে তাকে সকাল থেকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। আমি এই জায়গাটা একেবারেই বুঝিনি, আমি আবারও পড়ছি। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও তাকে সরাতে পারছে না। যেখানে তাকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। এত হট্টগোল, এত মানুষ, কিছুই সে পাত্তা দিচ্ছে না। সে তার মতো স্বাভাবিক টুংটাং করছে। আমার মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন সে তার জায়গায় বসে টুংটাং করছে, সবাই তাকে বাসার ভেতরে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং অনেক মানুষজন মিলেও তাকে টেনে ঘরে ঢুকাতে পারছে না। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বলেন এবং জানতে চান মোকসেদ নানাকে কোথায় পাওয়া গেল। যারা তাকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছে তাদের একজন বলল, ও ভাদিয়া খোলা বাজারের পাশে জঙ্গলে ছিল। সে জঙ্গলের মধ্যে শুয়েছিল দোতারা নিয়ে। ঘটনা 72 থেকে 74 সালের। তখন বাড়িঘর এত বেশি ছিল না, ম্যাক্সিমাম জায়গায় ছিল জঙ্গল। তারা বলে, আমরা সকালে বাজার যাবার সময় জঙ্গলের ভেতরে যাই, দোতারার টুংটাং শুনি, কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে অনেকেই দোতারার শব্দ শোনে। প্রতিদিন বাজার শুরু হয় ঠিক ফজরের নামাজের পরপরই। বাজার থেকে বাড়ি ফেরার পথে 6-7 জন মিলে ভয় ডর ভেঙে জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং জিন ভূত কিনা সেটা নিয়ে তাদের সন্দেহ ছিল এবং জঙ্গলের ভিতরে ঢুকে আরো বেশি বন্য প্রাণীর জন্য তাদের ভয় ছিল। তারপরেও সব ভয়কে গ্রাহ্য না করে তারা ভেতরে ঢোকে এবং তারা তাকে আবিষ্কার করে। আমার নানা ভাই সব ঘটনা শুনে শান্ত হতে বলেন। এবার সবাই শান্ত হয়ে যায়। আমার নানা ভাই মোকসেদ নানা আর আমার মাকে একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মোকসেদ নানা হাসি মুখে দোতারা নিয়ে উঠোনে বসে বাগাচ্ছেন। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথায় চলে গেলেন। এর কিছুক্ষণ পর
অনেকগুলো গাছের পাতা এবং কিছু মাটির হাঁড়ি সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেই নতুন চুলায় নদীর পানি গরম করতে বসালেন। হাতে থাকা পাতাগুলো পানির ভেতরে দিয়ে দিলেন। পানি গরম হতে দিলেন। পানি গরম হওয়ার পর নানা ভাই মোকসেদ নানার মাকে বললেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করা হয়। যা যা লাগবে তা পাশের ঝিটকা বাজার থেকে সংগ্রহ করা হয় এবং তখন পুরোটাই মাটির রাস্তা, হাঁটা বা ভ্যান এগুলোর কোনো ব্যাপারই ছিল না। পানি গরম হবার পর মোকসেদ নানাকে উঠোনের মাঝখানে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দিয়ে গরম পানিতে গোসল করানো হয় এবং নতুন লাল কাপড় পরানো হয়। 1 গ্লাস দুধ খাওয়ানো হয়। নানা ভাই তার পাশেও তখনও বসে রইলেন যতক্ষণ না পর্যন্ত আসন তৈরি হয়। সেগুলো বাজার থেকে কিনে আনতে হলো। প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছিল তার জন্য। নানা ভাই এই লম্বা সময়টা মোকসেদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপরে আসন তৈরি করা হয়। পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলা হয়েছিল। আসনের সবকিছু আসলে সেদিন রাত 8টা-9টার মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। সেখানেই রাতে মোকসেদ নানাকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়া হয়। খাবার দাবার দেবার সময় মোকসেদ নানা তার মাকে বলল, মা, বেশি করে দুধ দিও। সেদিন রাতেই মোকসেদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খায়। এরপর কেটে যায় 12টি বছর। সে 12টি বছর মোকসেদ নানা তাদের বাড়িতে এক বেলাও ভাত বা অন্য কিছু খায়নি। বাড়িতে একটি রাতও ঘুমায়নি। এই 12টা বছর সে তার বাড়ির আশেপাশের ঝোপ জঙ্গলে রাত কাটাতো। খুব ভয়ঙ্কর জঙ্গল ছিল। সে 12 বছর এমনভাবে জঙ্গলে জঙ্গলে থাকত। কেউ কিছু দিলে খেত না। মজার ব্যাপার হলো, যতই ক্ষুধা লাগুক না কেন তার বাড়ির খাবার দিলে সে কখনো খেত না, অন্য কাউকে দিয়ে দিত। সেদিনের পর থেকে আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বলেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারো সাথে কথা বলবে না, বাড়ির খাবারও খাবে না। কারণ জানতে চাইলে নানা ভাই বলেন, গতকাল রাতে সে তার মৌলানা সাহেবের সাথে কথা বলেছেন। মৌলানা সাহেব মূলত একজন জিন পালতেন। আমার নানা ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেই জিনটি এখনো আমার নানা ভাইয়ের বাড়িতে আছে। আমার মা, মামা, খালারা এই জিনকে দেখেছে। আমার নানা ভাইয়ের বাড়ির রান্নাঘরের পাশে আছে একটা তেঁতুল গাছ। সে গাছেই সে থাকে। মাথায় টুপি দেয়া, সাদা আলখেল্লা পরা একটা অবয়ব, এমন বোঝা যায় সে কারো ক্ষতি করে না। মানে আপনি সেই জিনটির কথা বলছেন। এটা এক প্রকার শাস্তি দেয়া হয়েছে মোকসেদ নানাকে। সবচেয়ে বড় বিষয় হলো, মোকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ তাবিজ কবজ করেছে, যার প্রভাবে মোকসেদ নানার এমন পরিস্থিতি। আমার নানা ভাই আরো বলেন, মোকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি, যেন কাউকে বিয়ে না করতে পারে, আর বিয়ে করলেও যেন সংসার করতে না পারে। সেই লক্ষ্য হাসিলের জন্য তাকে জাদু করা হয়েছিল। বিষয়টি এমন, তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছিল। নানা ভাইয়ের মৌলানা সাহেবের এত ক্ষমতা নেই, কারণ সে তাবিজ বা কালো জাদুতে অপবিত্র জিনিসপত্র ব্যবহার করেছিল এবং সে কারণেই মৌলানা সাহেব কিছু করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। মোকসেদ নানার মা প্রথমবার স্বপ্ন দেখার পরেই আসন ঘর যদি তুলে দিতেন, তাহলে 12 বছর সে আর হয়তো জঙ্গলে থাকতো না। এখন আর কিছু করার নেই, 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ মোকসেদ নানাকে কোনো কিছুতে না বলতেন না। সবাই ডাকতেন মোকসেদ পাগলা। ভাবছেন ঘটনা শেষ, কিন্তু শেষ হয়নি। 12 বছর শেষ হবার সাথে সাথে সে তার বাড়ির ওই উঠোনের মাঝখানে যে আসন ঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠে এবং আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা শুরু করে। যখন গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যায়, ওই হিন্দু মহিলাও কিন্তু তখন গান শুনতে আসতো। সবাই যাবার কিছুক্ষণ পর আসনে দুধ কলা ভোগ দিত। এভাবে ভালোই যাচ্ছিল। বেশ কয়েক বছর চলে যায়। তারপরে একদিন ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মোকসেদ নানা বাড়ির পাশে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত পান এবং সেখানে আমার মোকসেদ নানা ও আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হবার পর সবাইকে তবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাটিতে বসিয়ে কলা পাতায় খেতে দেয়া হলো। মোকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছ খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থা ছিল। মোকসেদ নানা কলা পাতায় ক্ষীর খেলেন। সে ক্ষীর মাত্র 2বারই তিনি মুখে দিয়েছিলেন। তারপর মানুষজনের ভেতর তার রক্তবমি শুরু হয়। কলের পানির মতো গলা দিয়ে রক্ত পড়ে। মাত্র 3 থেকে 5 মিনিটের ভেতর রক্তবমি করতে করতে সাধের দোতারা ছেড়ে চলে যান তিনি না ফেরার দেশে। তার বমির সাথে শুধু রক্ত নয়, মাটি,
ছোট কাপড়ের টুকরো, চুল, কারো মাথার জট, বাঁশের ছোট্ট চটি এসব বেরিয়ে আসে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন সেখান থেকে মোকসেদ নানার লাশ খাটিয়াতে করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটা বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সেই পুকুর পাড়ে গিয়ে সবাই হকচকিয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পায় বিশাল বড় এক অজগর সাপ। মোচড়াতে মোচড়াতে আর্তনাদ করছে সে। পুকুরের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে এবং শোঁ শোঁ শব্দ করছে মেঘের গর্জনের মতো। সাপটির দৈর্ঘ্য ছিল 12 থেকে 14 ফুট এবং প্রস্থ ছিল প্রায় 2.5 ফুটের মতো। শত মানুষের ভিড় জমে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মোকসেদ নানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন। আসন ঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেয়া হয়। যখন কবর খোঁড়া শেষ হয় তখন ওই সাপটাও মারা যায়। সাপটিকে মাটি চাপা দেয়া হয়। মোকসেদ নানা মারা যাবার পরদিনই ওই ডালো নামক হিন্দু মহিলাটি পাগল হয়ে যায় এবং বাকি জীবন পাগলে থেকে যায়। তার পরিণতি হয়েছিল করুণ। সে একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়, কাউকেই চিনতে পারত না। আমার নানা ভাইয়ের মুখেও শুনেছি ঘটনাটি। নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম গরম পানিতে কিসের পাতা দিয়েছিলেন। নানা ভাই বলেছিলেন 7টা কাঁটাযুক্ত গাছের পাতা। এই ছিল ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, আমি গুছিয়ে লিখতে পারিনি, বাট আপনাদের জন্য সময় করে লিখেছি। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সাপটাকে আমার মামা ও খালারা সবাই দেখেছেন, চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। এই ছিল ঘটনা। ঘটনার মধ্যে কয়েকটা জিনিস আমি একটু বলবো। দাড়ি কমা নিয়ে খুব ঝামেলা ছিল, যার জন্য আমার পড়তে খুবই কষ্ট হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সম্পর্ক। নানা, নানার ভাই, নানার বাবা মা, আবার কখনো তাকে মামা বলছেন। এই সম্পর্কের কারণেও বুঝতে অনেক সময় হয়তো সমস্যা হয়েছে। আমার মনে হয় যে নাম ধরে ডাকলে, প্রথমে একবার পরিচয় পর্ব শেষ করার পরে সবার নাম যদি আপনি দিয়ে দেন এবং সেই নাম ধরে ঘটনায় এগিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হতো। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। আশা করছি সবার ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুগণ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভূত.com-এ লেখা এটি প্রথম ঘটনা। আমি আপনাদের ভূত এফএম-এর সময় থেকে গল্প শুনে আসা সেই পুরনো শ্রোতা। ভয়েস রেকর্ড করে গল্পটি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু পারিপার্শ্বিক সমস্যার কারণে আর সময় করে উঠতে পারিনি। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। আপনি যদি ভূত.com-এর সকল শ্রোতা বন্ধুগণের সাথে শেয়ার করেন তাহলে অনেক খুশি হব। আর যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। নিচে আমি তথ্যগুলো দিয়ে রাখছি, যার সাহায্যে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মোহাম্মদ মিয়াদ খান, নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা। আমি অনার্স ফার্স্ট ইয়ারের একজন ছাত্র, কিন্তু এই ছোট বয়সেই এত কিছু দেখব তা আমি ভাবতে পারিনি। যে ঘটনাগুলোর ব্যাপারে বলতে চাই তা আমার সশরীরে বা আমার পরিচিত কারো সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর সবই স্বপ্নের মাধ্যমে ঘটে যাওয়া ঘটনা। জানি না কেন দেখি, এমন কেন হয়, কিন্তু আমি থাকি সে স্বপ্নে। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ঘটনা শুরু হলেই এইসব ব্যাখ্যাহীন ঘটনাগুলো আরো প্রশ্ন জাগাতে শুরু করবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করলাম। ঘটনা 1। আমি ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখি, কিছু ভালো কিছু খারাপ। সচরাচর যেমনটা সবাই দেখে, কেউ কম কেউ বেশি। জানি না ব্যাপারটা কেমন, কিন্তু তাও বলছি যে আমি স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তফাৎ ধরতে পারি। যখন আমি স্বপ্ন দেখি, গভীর ঘুমে স্বপ্ন দেখি, মাথায় এত চিন্তাভাবনা ঘোরে যে স্বপ্ন দেখারই কথা। কিছু স্বপ্ন আছে বাস্তবতাকে ঘিরে থাকে, যা মনের খোরাক মেটাতে ইচ্ছা অনুসারে ব্রেইন হয়তো আমাদের দেখায়। আর কিছু স্বপ্ন আছে যার কোনো অস্তিত্ব নেই, যা বাস্তবতার সাথে এমন ভাবে মিশে আছে, এমন লাগে যে চোখের সামনে বাস্তবতা যেন উঠে এসেছে। একদম সশরীরে আমি নিজে দেখছি তার প্রতিচ্ছবি। এই ধরনের ঘটনাগুলো স্বপ্নে দেখা শুরু হয় যখন আমি ক্লাস 8-এ পড়ি।
আমি এক সন্ধ্যায় ম্যামের বাসায় পড়তে যাই। বাড়িটা ছিল মেইন রোড থেকে কয়েক পা ভেতরে। বাড়িটা পুরনো ছিল তখন। আশেপাশে ম্যামের পরিবার থাকতেন, আর এক পাশে ভাড়াটিয়াদের জন্য ছোট্ট একটা উঠোন। আর উঠোনের দক্ষিণ পশ্চিম পাশে একটু ঝোপ ছিল। অল্প এই জায়গাটা পার হলেই ওই পাশে একটা বড় তুলার মিল। আমি ওনার বাসায় যাই। সব সময়ের মতো যেই বই বের করে পড়া করতে শুরু করি। ভালো মতো পড়তে থাকি। ম্যাম আসলেই পড়া জিজ্ঞেস করবেন। আমি যখন পড়তে যাই তখন তাদের এক ভাড়াটিয়ার এক ছেলে আর এক মেয়েও আসতো পড়তে। আমাদের এলাকার এক ছোট ভাই যে আমাদের বাড়ির আশেপাশেই থাকতো, সেও পড়তে আসতো। সেদিন ওই ভাড়াটিয়ার ছোট্ট মেয়েটি আসেনি। মেয়েটির বয়স হবে 5 বছর, কোন এক স্কুলে নার্সারিতে পড়ে। আমি যখন জিজ্ঞেস করি ম্যামকে সে কোথায়, ম্যাম তখন বলে ও নাকি ভয় পেয়েছে স্বপ্নের মধ্যে, কি যেন কি দেখেছে সেখানে। অনেক জ্বর সকাল থেকেই, এখনো কমেনি। আমি ম্যাম দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি কি দেখেছিল সে। ম্যাম স্বাভাবিকভাবে বলল যে, আরে ছোট মেয়ে, স্বপ্নে কত কিছুই দেখে বাচ্চারা। ও বলে ও দেখেছে ঘুমের মধ্যে অনেক জোরে একটা শব্দে ঘুম ভাঙে, আর সে অন্ধকারের মধ্যে দরজা খুলে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে ঝোপ, এবং ঝোপের মধ্যে কি যেন পুড়ছে। অনেক কিছু একসাথে পড়ার কারণে দাও দাও করে আগুন জ্বলছে, চারিদিকে সেই আলোয় আলোকিত। তার মধ্যে সে যাচ্ছে। তখনই তাকে কে যেন জোরে জোরে ডাক দেয়, আর পেছন ফিরে তাকাতেই সে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তারপর থেকে জ্বর। আমি এই কথা শুনে হতবাক হয়ে যাই। আমি কোনো রকমে আমার সব চিন্তা বাদ দিয়ে পড়ার দিকে মন দেই। আমার হতবাক হবার কারণ এটাই ছিল যে আমিও গত রাতে এই একই স্বপ্ন দেখেছি। আমি দেখেছি এভাবে যে আমি অনেক রাতে ম্যামদের বাসায় যাই ব্যাগ নিয়ে। বাড়ির সামনে যেতে দেখি আকাশ থেকে কি যেন ধপ করে ম্যামদের বাড়ির সামনে পড়ল। আমি এক দৌড়ে বাড়িতে ঢুকে গিয়ে দেখি যে ছোট্ট মেয়েটা ওই ধপ করে পড়া আগুনের জিনিসটার মধ্যে একদম সামনে চলে যাচ্ছে। আমি তাকে অনেক জোরে জোরে ডাক দেই, আর মেয়েটিও আমাকে দেখে এত জোরে চিৎকার দেয় আমি ভয় পেয়ে যাই। পরে দেখি ও জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। আমি তাকে কোলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিই। তখন দেখি তার বাবা মা ঘুমিয়ে আছে, সাথে তাদের ভাই। এত বড় একটা ব্যাপার হলো আর কেউ উঠল না ঘুম থেকে। ম্যামের ঘরও তালা দেওয়া। আমি এত রাতে ব্যাগ নিয়ে এখানে কি করছি? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, এখানে আসলাম কিভাবে? তাহলে কি আমি স্বপ্নে আছি? এই কথাটা চিন্তা করতেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসি, আর শুনি ফজরের আজান দিচ্ছে। এত ঘুম ছিল চোখে, বসে থাকতে পারছিলাম না। বিছানা থেকে নেমে অজু করে নামাজটা পড়ে আবার শুয়ে পড়ি। এর পরের দিনের ঘটনা। ম্যামের কথা শোনার পর আমি যেমন কিছুই বলার মতো অবস্থায় ছিলাম না। আমি ভূতের গল্প সিনেমা অনেক আগের থেকেই দেখে এসেছি, ছোটবেলা থেকেই। তেমন একটা ভয় নেই বললেই চলে। তারপরেও লুকোনো একটা ভয়ে থাকি। এখনো মনে হয় যে মাঝে মাঝে কেউ যেন আমাকে খুঁজছে স্বপ্নের মধ্যে, আর যখন আমি বুঝে যাই আমি স্বপ্নে আছি তখনই ঘুম ভেঙে যায়। আমি কখনো স্বপ্নে কারো ডাক পাই না, স্পর্শ পাই না, যেমনটা বাকি সব কাহিনী বা ঘটনায় বা সিনেমায় দেখা যায়। ঘটনা 2, গত বছরের ঘটনা। আমার একদম ছোটবেলার স্কুল জীবনের এক বন্ধুর বাড়ি আমাদের বাসা থেকে 10-12 মিনিটের রাস্তা। বাড়িটা ছোটখাটো। এই রিসেন্টলি তাদের বাড়ির ভেতরে সামনের অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। এলাকার একজন সেটা কিনে নিয়েছে। আর তাদের ঘরের পেছনে, মানে রাস্তার দিকটায়, অর্থাৎ গলির পাশের জায়গাটুকুতে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়াদের ঘরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। ঘটনাটা রাতে ঘুমানোর পর স্বপ্নে ঘটে। ঘড়িতে তখন সময় রাত 12টা। আমার একটা অভ্যাস আছে, আমি প্রতিদিন দিনলিপিগুলো ডায়েরিতে লিখে রাখি। 1 পৃষ্ঠা করে তারিখ অনুসারে নতুন বছরের ডায়েরিতে তারিখ মিলিয়ে সবকিছু লিখে রাখা। এটা বিগত 4 বছর ধরে করে আসছি। যা হয় পুরনো দিনের 1 পৃষ্ঠায় বর্ণনা করে লিখে রাখি, এবং কাউকে সে ডায়েরি ধরতে দেই না। তো আমি কম্পিউটার অফ করে ডায়েরিটা লিখে হাত মুখ ধুয়ে প্রস্তুতি নিলাম ঘুমানোর। ঘুমও আসছিল অনেক, তাই তাড়াতাড়ি বিছানা পরিষ্কার করে শুয়ে পড়তেই ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ আমি হুঁশ ফিরতেই দেখি যে আমার বন্ধুর বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আনুমানিক রাত প্রায় 1টার মতো বাজে, কারণ
এমন সময়ে কয়েকটা চায়ের দোকানে অল্প আলো জ্বলে, মানুষজন ওই দিকে বসে আড্ডা দেয়, রাস্তায় তেমন কেউ থাকে না। আমি হালকা আলোতে হেঁটে অন্ধকার গলি দিয়ে বাড়ির কোণার মধ্যে দাঁড়াই। এমন লাগলো যেন আমার শরীরের বাঁ পাশে কেমন কাঁটা দিয়ে উঠল লোমগুলো। মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকালাম, তখনই দেখি যে কেউ নেই। বাড়িতে ঢুকতে উত্তর পাশের আম গাছে তাকাতেই দেখি কেমন যেন সাদা ছায়ার মতো কিছু একটা সোজাভাবে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি ছায়াটার দিকে তাকিয়ে। আগেই বলে দেয়া দরকার, আমি টের পেয়ে গিয়েছিলাম আগের থেকে যে আমি স্বপ্নে আছি, কিন্তু সেই আগের মতো আর অমন স্বপ্ন ভাঙে না। বুঝতে পারার পরে যে আমি স্বপ্নে আছি, আমি নিজের মতো করে বাস্তবতার মতোই স্বপ্নের ভেতর চলতে পারি। কিভাবে এমনটা হয় আমি জানি না। আমি আস্তে আস্তে ওদের ঘরের দিকে যাই, কিন্তু আমার এমন মনে হচ্ছিল যে কেউ একজন অনেক রাগ করে আছে আমার ওপরে, এবং সেখানে সেই রাগ করা ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। আমি ওই পাশটা থেকে সরে আসলেই সেই জিনিসটা আরেক পাশে চলে যায় হুট করে। যেমন লাগছিল আমি কোনো গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই গণ্ডির ভেতরে সে আসতে পারছে না। আমার মনে হলো আমি তখনও ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি, শুধুমাত্র ঘুম ভাঙলেই বাস্তবতায় চলে আসব। কিন্তু কেন জানি আমার ঘুম ভাঙছে না। চোখ বন্ধ করে রেখেছি, আবার খুলছি, কিন্তু কাজ হচ্ছে না। পরে নিজের অজান্তেই আস্তে আস্তে দোয়া দুরুদ পড়তে শুরু করি, কিন্তু কিছুতেই কাজ হয় না। তাও আমি দোয়া দুরুদ পড়া বন্ধ করি না। পড়তে পড়তে এক সময় মনে হলো বাড়ির দিকে দৌড় দেই। দিলাম এক দৌড়, হুট করে ঘুম থেকে উঠে পড়ি, আর ফজরের আজান শেষ হবার পর মাইকে আজানের সুরটা কানে আসলো। পরের দিন এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোদের বাড়ি কি বন্ধ করা, বা এমন কোনো অলৌকিক কোনো কিছু আছে তোদের বাড়িতে? বলে রাখা ভালো, সে বিজ্ঞান প্রিয় ছাত্র। আমাদের মধ্যে নতুন জিনিসের প্রতি কৌতূহল প্রায় একইভাবে কাজ করে, আর ভৌতিক ব্যাপারগুলো নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা করি, আমরা গল্পও করি। সে বলল, হয়তো আছে, আব্বুর কাছে শুনেছিলাম আমাদের বাড়িতে নাকি ভূত টুত এমন কিছু ছিল যা তাড়ানোর জন্য তাবিজ পুঁতে রাখা হয়েছিল বাড়ির চার কোনায়, আর এরপর থেকেই আমাদের পরিবারে আর্থিক অনটন শুরু হয়। কেন, কি হয়েছে এমন ভাবে জিজ্ঞেস করছিস কেন? আমি স্বপ্নে দেখেছি। পরে ঘটনাটা পুরোটা খুলে বললাম, অর্থাৎ আমার স্বপ্নের ব্যাপারটা। পরে এই ব্যাপারটা নিয়ে তার আব্বুর সাথে কথা বলা হয়। পরে শুনেছিলাম আঙ্কেল এই ব্যাপার নিয়ে বাড়ির পাশের মসজিদের বড় হুজুরের সাথে কথা বলে। হুজুর নাকি বলেছিলেন যে কাজের জন্য তাবিজগুলো পুঁতে রাখা হয়েছিল তা বের করলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর যে ছেলে স্বপ্ন দেখেছে তাকে আমার সাথে দেখা করতে বলবেন আসরের নামাজের পরে। বন্ধু তখন আমাকে এই দেখা করার কথা বললে আমি বন্ধুকে না করে দিই, কারণ জানি না কেন যেন আমার যেতে ইচ্ছে করেনি। হয়তো আমার জন্য ভালোই হবে, নাকি অন্য ব্যাপার, নাকি এমন কিছু কথা শুনবো যা আমার মানসিক চাপ বৃদ্ধি করবে। তাই যাইনি আর হুজুরের সাথে দেখা করতে। ঘটনা 3। এই হচ্ছে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা এবং শেষ স্বপ্নের কথা, যা আমি কল্পনাতেও আনতে চাই না। দ্বিতীয় ঘটনাটিতে আমি যে বন্ধুর বাড়ির কথা বলেছিলাম তেমনই হয়েছে আবার, কিন্তু এবার বাড়ি নিয়ে নয়, এফেক্টটা পুরো আমার ওপর। বেশি দিন হয়নি। আমার বন্ধুর বোনের কলেজে চাকরি হয়েছে, তাই তাদের পুরো পরিবার সেই কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। কিন্তু সে আগের বাড়ি জায়গা সবকিছু এখানেই আছে। মাঝে মাঝে তারা এই দিকটায় আসে। অনেকদিন পরে সবার সাথে দেখা করতে আমাদের এই দিকে আসে সে। সব বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং সন্ধ্যার দিকে আমি বাসায় ফিরে আসলাম। কারণ কিছুদিন পর থেকে মিড টার্ম, তাই পড়াশোনায় একটু প্রেসার যাচ্ছিল। প্রতি রাতের মতো সে রাতেও আমি হাতের কাজ শেষ করে বিছানা গুছিয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি, আর আবার সেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাই। কিন্তু এইবার স্বপ্নটা ছিল একটু অন্য ধরনের। স্বপ্নটা ছিল এমন, আমি হঠাৎ দেখি কোনো এলাকায় যেন খুব সুন্দর একটা চারপাশের ইট বাঁধানো পুকুর ঘাটে আমি গোসল করছি। বৃষ্টি পড়ছে এবং জায়গাটা পার্কের মতো লাগছিল। আর আশেপাশে 8-9 জন ছিল, তাদের মধ্যে 3 জন মেয়েও ছিল যারা আমার বন্ধু। আমি সাঁতার জানি ভালো মতো, কিন্তু আমার বন্ধুরা সাঁতার জানে না, তাই আমি ওদেরকে বারবার বলছি দূরে যেও না, পাড়ের সিঁড়ির দিকেই থাকো, নয়তো তোমরা ডুবে যাবে। সে আমার কথা মানছে না, আবার সাঁতার না জানাতে গলা পানিতেও যেতে পারছে না।
কিন্তু আমি কেন জানি না হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। যেখানে আমি আমার বন্ধুদের ছাড়তে দিতে চাই না নদীতে, সেখানে আমি বন্ধুর থেকে কয়েক পা দূরে। সে সময় এক মেয়ে আমার সামনে এসে আমাকে বলছে, আপনি তো সাঁতার জানেন, তাহলে নামছেন না কেন? মেয়েটি দেখতে আমার বয়সী, সুন্দর ছিল। তখনই আমার মনে প্রশ্ন চলে আসলো যে আমি তো মেয়েটিকে দেখিনি কখনো, কিন্তু সে আমাকে কিভাবে চেনে? আমি সাঁতার জানি না, সেটা কিভাবে জানে? আমি তো হাঁটু পানিতে যেভাবে দাঁড়িয়ে আছি দেখে কেউ বোঝার উপায় নেই আমি সাঁতার জানি কি জানি না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কিভাবে চেনেন? সে মুচকি হাসছে। মনে মধ্যে হুট করে কি যেন দানা বেঁধে উঠল। এত বৃষ্টি হচ্ছে কোথা থেকে? আমি কোথায় আছি? এই পুকুরে আমি কি করছি? চারিদিকে ঘুরে তাকাতে আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠতে লাগলো, আমি কি তাহলে আবারও স্বপ্নে আছি? ভাবতে ভাবতে চোখের সামনে সাদা কালো ধূসর বর্ণের ছায়া নেমে আসলো। আমি ঘুম থেকে জেগে যাই, কিন্তু আমি দেখি আমার নড়াচড়ার শক্তি হারিয়েছি। স্লিপ প্যারালাইসিস। আমার বুকে অনেক ভারী লাগছে, আমি নড়াচড়া করতে পারছি না। ওপরে তাকাতেই দেখি কেমন যেন কালো ছায়ামূর্তির মতো মশারির ওপরে কেউ শুয়ে আছে আমার মুখোমুখি। আমি ভয়ে দোয়া দুরূদ পড়তে শুরু করি। সব দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নড়াচড়া করার চেষ্টা করছি, পারছি না, গুয়ানির মতো হচ্ছে শুধু। এমন করতে করতে হঠাৎ মুখ দিয়ে অনেক জোরে দোয়ার আওয়াজ বেরিয়ে গেল, আর অনেক জোরে আমি আম্মু আব্বুকে ডাক দিলাম। আমাদের ঘরের মাঝখানে কয়েকটি টিন দিয়ে সেপারেট করা, অর্থাৎ এত কাছাকাছি রুম যে আস্তে ডাক দিলেও শোনা যায়। তখন আমি জোরে ডাক দেওয়ার পর আব্বু আম্মু ঘরের লাইট জ্বালিয়েছে। আমি পর্দার ভেতর দিয়ে দেখতে পেলাম। আমি আব্বুকে বললাম, আমাকে ধরো, আমি নড়তে পারছি না, আমার ঘরের লাইট জ্বালাও, আমি দেখতে চাই কি আছে এখানে। আমার আব্বু আমার সামনে এসেছে। আমার সব কথা আব্বু শুনেছে, কিন্তু আমার সব কথাকে উপেক্ষা করে আব্বু শুধু জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোমার, দেখি তো। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে আবার সেই প্রশ্ন আসলো যে আমি এত জোরে জোরে ডাক দিলাম, লাইট জ্বালাতে হলো তাদের ঘরে, কিন্তু আম্মু আর আমার ছোট বোন কেন এলো না? তাদের কোনো সারা শব্দ কেন পেলাম না? আবার আমি আব্বুকে বললাম লাইট জ্বালাতে, কিন্তু আব্বু লাইট জ্বালাচ্ছে না, যেখানে সে ঘরে ঢুকলেই আগে আমার রুমে লাইট জ্বালায়। তাহলে ব্যাপার কি? এত অন্ধকার যে আমার পা কোথায় সেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি কি এখনো স্বপ্নে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি স্বপ্নে নাকি বাস্তবে নাকি মিশ্রিত কোনো জায়গায়। শরীর নাড়াতে পারছি না। আব্বুর হাত দুটো যেন আমার শরীরের কাছ দিয়ে আমার গলার কাছে এসেছে। আমি কি করব বুঝতে পারছি না। দোয়া পড়াটা নিজের অজান্তেই বেড়ে গেল। এমন লাগছিল যেন মুখের শব্দ আবার বন্ধ হয়ে আসছে। হাল ছাড়লাম না। মনে হচ্ছিল এইবার যদি আমি চোখ বন্ধ করি তাহলে এই স্বপ্ন থেকে হয়তো আমি আর জীবনের বাস্তবতায় কোনো দিন ফিরতে পারবো না। আমি দোয়া পড়েই যাচ্ছি। হঠাৎ আবার চোখ বন্ধ করে সাদা কালো ধূসর বর্ণ চোখের সামনে চলে আসে, আর আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসি। শরীর ঘামে ভিজে যায়। এমন মনে হচ্ছিল যেন গোসল করে এসেছি। আশেপাশে দেখি অন্ধকার। চার্জার লাইটের বাতিগুলো দেখে বুঝলাম আমি আমার রুমেই আছি, কিন্তু এখনো মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। মাথা ঘুরছে হালকা হালকা। হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে মনে হচ্ছিল শরীর যেন ঝিনঝিন করছে। বুঝতে পারলাম যে স্বপ্ন ভেঙেছে, কারণ এত কিছুর পরেও যেহেতু কেউ ঘুম থেকে ওঠে নাই, সেহেতু আমি স্বপ্নের মধ্যে এত সবকিছু করেছি। বিছানা থেকে নেমে মোবাইলটা চার্জ থেকে খুলে নিয়ে দেখি 20% চার্জ হয়েছে। চিন্তা করছি যে সারা রাত ভরে 20% চার্জ কিভাবে হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:20 বা 40 বাজে। আমি থ হয়ে গেলাম। আমি তো এইমাত্র ঘুমিয়েছি 12:10 থেকে 12:15 দিকে। তাহলে এতটুকু সময়ের মধ্যে কিভাবে আমি এত কিছু ঘটালাম বুঝতে পারছি না। অজানা ভয় হচ্ছিল, আমি কোনোদিন স্বপ্নে যদি আটকে যাই তাহলে হয়তো সেই ঘুমই হবে আমার শেষ ঘুম। আর কখনো এই বাস্তবতা দেখব না। এই সমস্ত চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি কখন জানি না। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে। বিছানা থেকে উঠে নামাজ পড়ি। তারপর প্রতিদিনের মতো সময় কাটাতে থাকি। এরপরে এমন কোনো সমস্যা আর দেখা দেয়নি। আমি জানি না কেন এত স্বপ্ন দেখি। এখনো 3টা স্বপ্নের কথা বলেছি, আরো স্বপ্ন আছে। সাথে যাকে দেখেছি সেও ওই স্বপ্ন একই রাতে দেখেছে, আমার মতো করেই, যা প্রথম ঘটনায় বলেছি। আর বাকি 2টা ঘটনার পরে এমন ধরনের স্বপ্ন আর দেখিনি। অবাস্তব হলেও স্বপ্ন 2টা বাস্তবতার সাথে এত মিল কিভাবে আমি জানি না। কেন এমন হয় আমার জানা নেই। কেন আমি অন্যের স্বপ্নে যাই, নিজের মতো আচরণ করতে পারি, স্বপ্নের মধ্যে
কিভাবে আমার বাস্তব জীবনের সাথে কথা হয়, কিভাবে আমি ফিল করতে পারি আমি কিছু জানি না। এমনটা নয় যে আমি শুধু রাতেই স্বপ্ন দেখি, দিনের বেলাতেও স্বপ্ন দেখি। আমার স্বপ্ন দেখার কোনো সময় নেই। মনে হয় স্বপ্নগুলো ইচ্ছে হলেই আমার ঘুমের মাঝে চলে আসে। আমার মনে হয় আমার ঘুম যেন আমাকে অন্য কোনো এক দুনিয়ায় নিয়ে যেতে চায়, কিন্তু আমি বাস্তবতায় আছি বলে সে আমাকে বাস্তবতা থেকে কিছুতেই সেখানে নিয়ে যেতে পারছে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন অজানা কোনো ভুল করে থাকলে তিনি আমাকে মাফ করে দেন। আল্লাহর অশেষ রহমতে আমি কোনো ক্ষতির শিকার হইনি এখনো পর্যন্ত। যা কিছু হয় স্বপ্নের মধ্যেই হয়। কয়েকবার আমার থেকে হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া জিনিসের সন্ধান আমি এই স্বপ্ন দেখেই পেয়েছি। অল্পভাবে কথাগুলো বলে বোঝাতে অনেক বড় হয়ে গেল, কারণ এমন কিছু আমি আর কারো কাছ থেকে কখনো শুনিনি। কিন্তু বলতে চাই, এই ভয়ানক ব্যাপার ঘটেছে আমার সাথে এই শেষ স্বপ্নটায়, যা আমি কল্পনাতেও আনতে পারবো না। জানি না এসব কি কোনো ভালো কিছুর লক্ষণ নাকি খারাপ কিছুর লক্ষণ। শেষ স্বপ্নের পরে আর এরকম কোনো স্বপ্ন আমি দেখিনি, তাই বলে এমন না যে স্বপ্ন পুরোপুরি বন্ধ। আমি স্বপ্ন দেখেই যাই, কোনো না কোনো ঘুমের বসে বা বাস্তব বা অবাস্তবে। আমার বাসায় এই ব্যাপারগুলো কিছুই জানে না। আমি কাউকে এই ব্যাপারগুলো বলিও নি এখনো পর্যন্ত। হয়তো সবাই হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে। এখনো পর্যন্ত যদিও আমার কোনো ক্ষতি হয়নি, জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব অবাক হয়েছি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন, আপনি স্বপ্ন দেখেন সেটা ঠিক আছে, শেষ স্বপ্নের কথা বলেছেন, শেষ স্বপ্নটাই বরং আমার কাছে যথেষ্ট স্বাভাবিক মনে হয়েছে। বাকি স্বপ্নগুলো আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। যেমন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যখন একই স্বপ্ন আপনারা দুজন দেখছেন এবং সেই স্বপ্নটাকে কন্ট্রোল করছেন আপনি, এবং এটা সবচাইতে অদ্ভুত একটা ব্যাপার। স্বপ্ন নিয়ে আমরা অনেক এপিসোড করেছি, স্বপ্ন নিয়ে অনেক কিছু করেছি এবং অনেক ঘটনা শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু এই ঘটনাটা সত্যি স্পেশাল। লেখার মধ্যে কিছু ঝামেলা ছিল, শব্দগত ত্রুটি ছিল। মানে একটু দাড়ি কমা যদি সবাই একটু খেয়াল করে লেখেন, লেখার সময় যদি একবার লেখার পর একটু পড়ে ফেলেন, তাহলে আমার জন্য জীবনটা অনেক সহজ হয়ে যায়। তো প্লিজ লেখার পরে একবার একটু রিভাইজ করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনিও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আমি আপনার অনেক বড় ফ্যান। আমি সালমান কবির, ঢাকা থেকে বলছি। আর এটা বাংলাদেশের টপ 5 ফার্মাসিউটিক্যালের ভেতরে একটা কোম্পানিতে জব করি। ভূত.com বলেন আর ভূত FM বলেন, এটা সেপারেট করে কোনো কিছু নাই, বিকজ দুইটা প্রোগ্রামই আপনার। সেই ফার্স্ট টাইম থেকে যখন ভূত FM শুরু হলো, তখন থেকে আমি অনেক কি বলবো বিগেস্ট ফ্যান অফ ভূত FM and right now ভূত.com also। তখন সাকিব ভাই, তারপর জিয়াদ, আপনার হচ্ছে কি বলবো সুমন ভাই, আই এম বিগেস্ট ফ্যান অফ হিম। তারা ভোটিস্ট নিয়ে আসতো, কথা বলতো, সেগুলো শুনতাম। এক কথা কোন এপিসোড মিস করি না, এবং এপিসোড ভূত.com এর কতবার যে শুনি আমি রিপিট করে, এটা আমি জানি আর কি। হোয়াটএভার, ও অপ্রাসঙ্গিক কথা না বলি। আমার লাইফে বেশ কিছু ঘটনা আছে, কথায় বলতে পারেন লাইফের ফার্স্ট থেকে। আমার বয়স যখন 3 বছর, তখন আর কি ফার্স্ট ঘটনাটা ঘটে। আমি শুরু করছি ফার্স্ট ঘটনাটা দিয়ে, পরবর্তীতে আস্তে আস্তে হয়তো আরো ঘটনা শেয়ার করব। যাই হোক, তখন আমার জন্ম 1988-তে। আমি 91 সালে আমার ফাদার ঢাকাতে জব পারপাসে আমার আমাকে নিয়ে চলে যায়। একটা বাসা নাই, বাসাটা নিয়েছিল তখন মিরপুর 10 নম্বর যে মোড়, ওখান থেকে কাছে আর কি। তখন তো মিরপুরটা এতটা এক কথায় এখন যেমন তেমনটা ছিল না। আমি ওইভাবে দেখি নাই তখন, যদিও কিন্তু শুনছি, জানেন আর কি। তো যে বাসাটাতে আমরা উঠি,
যে এক্সাক্ট লোকেশনটা না বলি, সে বাসাটা আর কি মেবি হন্টেড ছিল, মানে পরিবেশটা এমন ছিল আমার মার কাছ থেকে শোনা টোটাল ঘটনাটা। আর দেন পরবর্তীতে আমিও নিয়ে যে এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো বাসাতে ওঠার পর থেকে প্রথম রাত থেকেই আর কি আমার মানে রাতের বেলা নাকি আমার চোখ মুখ তো সবকিছু হলুদ হয়ে যেত, এক কথায় সারা শরীরই বলতে গেলে নাকি হলুদ হয়ে যেত। প্রথম রাতে আম্মু অত কিছু মনে করে নাই, একদিন দুই দিন পার হওয়ার পর আমি বেশ ঠিক হয়ে যাই, আমার অ্যাটিটিউডে অনেক চেঞ্জ আসে। দেন তখন আমার ফাদারকে জানানো হয় ব্যাপারটা। আব্বু তখন অ্যাকচুয়ালি বুঝতে পারে, তখন আগেকার মানুষ বলতে পারেন বা ওই সময়কার মানুষ, তারা এটা নিয়ে ফার্স্ট টাইম এই গেসটাই করে যে এটা হয়তো প্যারানর্মাল কিছু। তো হোয়াট এভার, দেন একটা হুজুরকে ডেকে আনা হয়। হুজুর আসার পর আমাকে দেখার পর উনি বললেন, স্থানীয় হুজুর ছিলেন উনি, স্থানীয় মসজিদের, যে বাসার পাশে আপনার একটা বেশ বড় তাল গাছ আছে, ওই তাল গাছে আপনার বেশ কিছু জিনে বসবাস। তো তারা এক কথায় আমাকে, তারা বলতে কি একটা পরী, এক কথায় একটা পরী আমাকে অনেক লাইক করছে, চয়েস করছে। আমি অনেক মোটামুটি বেশ ভালোই ছিলাম হয়তো দেখতে ওই সময়, এটাও একটা কোয়াজ হইতে পারে। তো এটার জন্য আমার প্রবলেম গুলো হচ্ছে এবং তারা আমাকে মানে প্রবলেম করবে এবং সুযোগ পেলে নিয়েও যেতে পারে। তো ফার্স্ট টাইমে হুজুর কিছু পানি পড়া দিলেন এবং একটা তাবিজ দিলেন, কিন্তু আমার ইমপ্রুভমেন্টের তেমন কোনো লক্ষণ হলো না, ডে বাই ডে খারাপ হতে থাকলো। পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে চলে আসা হয় দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, সেটা হলো আপনার ঈশ্বর দিতে। ওকে, তো ওখানে আসার পর দেন আমার বয়স তখন অলরেডি 6 মাস পের হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, 4 বছর। তখন আমি কিছু বুঝতে পারি, এর মধ্যে টুকটাক সমস্যা চলতো, কিন্তু সিভিয়ার আকার ধারণ করলো যখন আমার কি বলবো 4 বছর ওভার হয়ে গেছে। আমি মোটামুটি সবকিছু বুঝতে পারি, কি করতে পারি। তো আমি প্রায় রাতে এমন হতো যে আমি 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 ভিজুয়ালাইজ করতে পারতাম, আমি দেখতাম এমন একটা ব্যাপার যে রাত হলেই, রাতে অলমোস্ট 10টার পরে আপনার আমাদের বাসার পাশে একটা রোড আছে, মেইন রোড না, মেইন রোডের সাথে যে পাড়ার রোডটা থাকে, শহরের বাসা ঈশ্বর দিতে, স্কুল পাড়াতে স্কুল পাড়া। আমি যেহেতু আমার নিজের লাইফের কাহিনী, সো এখানে হাইড করার কিছু নাই এবং টোটালি রিয়েলিস্টিক কাহিনী আমি ফেস করছি, আমার ফাদার মাদার টোটাল ফ্যামিলি সাফার করছে ওই টাইমটাতে, সো এখানে হাইড করার কিছু নাই। দেন আমি বাইরে থেকে আমি দেখতে পারতাম, রুমের থেকে আমাকে কেউ ধরে রাখতে পারতো না রাত 10টার পরে। এত এনার্জেটিক পার্সন হয়ে যেতাম ওই সময় আমি, মাত্র 4 বছর 4.5 বছর বয়স আমার। মানে 10টার পরে শুরু হতো আমার মানে কি বলবো পাগলামি। ওই আমি বাইরে যাব, আমি আমাকে ডাকতেছে, আমি কথা বলবো তার সাথে, মানে আমার তার প্রতি একটা অ্যাট্রাকশন বা এমন কিছু হয়ে যাচ্ছিল এমনটা আর কি, যেটা আমার মা খালারা মামারা গল্প বলছেন আর কি। আর আমিও কিছু কিছু মেমোরি আছে মনে এখনো স্টিল নাও। তো দেন এমন সিচুয়েশনে আমাকে ঠেকে রাখতে পারতো না 2-3 জন পার্সন মিলে, সেটা আমার মামা খালা চাচা যাই বলেন না কেন, আমার মামা বাড়ি ওখানে, চাচা বাড়িও পাশেই কাছাকাছি। তো আমাকে ঠেকায় রাখতে পারতো না, তো পারতোই না। দরজা ভেঙে আমি বেরিয়ে যাবো, মাত্র এই 4 বছর 4.5 বছর 4.5 বছর 5 বছর হয় নাই হবে এমন, স্কুলে ভর্তি হয় নাই এই সময়। এই অবস্থাতে এমন আকার ধারণ করার পরে আমাদের ওখানে একটা হুজুর, খুবই নাম করা হুজুর, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। মানে তার উসিলাতে হয়তো আমার লাইফটা সেভিং হয়েছে, এখন আমি বেঁচে আছি বলতে পারেন। হুজুর আসার পরে বললেন যে অনেক কি বলবো, ঢাকা থেকে তাকে করছে এবং সেখান থেকে তারা সেই পরিটা কথায় আমার পিছু নিয়ে এখান পর্যন্ত চলে আসছে
এবং আমাকে সে নিয়ে যাবে এমন একটা যাবে সে নিয়ে, তার টার্গেট এটা। এমন কি তখন আমাকে যে আসন বসানো, ডাকা, এই টাইপের কোনো কিছু তিনি করেন নাই, বা আমি শুনি নাই করছেন বলে। আমি আমার ফ্যামিলি বলছে না, এটা কিছু তখন করা হয় নাই। তো আমাকে কি করলো, সিম পানি পড়া তাবিজ দিলেন এবং এটাতে কাজ করলো। আলহামদুলিল্লাহ কাজ করলো মোটামুটি একটু ভালোর দিকে, কিন্তু তারপরে কয়েকদিন ভালো থাকার পর আমার ওই হুজুরটা, উনি যদিও অনেক বয়স্ক পার্সন ছিলেন, অসুস্থ হয়ে গেলেন। মোটামুটি অসুস্থ হয়ে যাওয়ার পরে এরপর আমার মামা আমাকে অনেক দৌড়াদৌড়ি করছে। আমার মামা আমার কাছে অনেক কৃতজ্ঞ। তখন আমার ফাদার দেশে বাইরে চলে গিয়েছিলেন, ইউরোপ কান্ট্রিতে থাকতেন। তো আমার মামা বাড়িতে তখন থাকছি, সেটা ভাবনাতে ঈশ্বরদীতে। তো সেখান থেকে আমার মামা হুজুর যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তার ওই সিচুয়েশন ছিলেন না যে আমাকে সে এই ট্রিটমেন্টটা করবে। তো অন্যান্য হুজুর দেখানো হলো, ইমপ্রুভমেন্ট হয় না। তো আল্লাহর রহমতে হুজুর, সেই হুজুর আর কি, যিনি আমাকে একটু ভালো করেছিলেন এবং তার কাছে আমি অনেক কৃতজ্ঞ এখনো বলবো। উনি একটু সুস্থ হওয়ার পরে নিজ থেকেই আসলেন, নিজ দায়িত্ব থেকেই হয়তো এতটা মানে কি বলবো ভালো একজন পার্সন ছিলেন। আসার পরে দেন সেই তারপরের টাইমে, ওই সময় আসার পরে উনি আমাদের বাসাতে একটা কথা বলে রাখি আসল ভাই, আমার ফ্যামিলির সবাই অলমোস্ট বেশ ধার্মিক ধর্মকর্ম করেন আর কি। আমার নানি তখন থেকে অনেক বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত, তিনি অনেক কিছু বুঝতে পারতেন। আর আমার মা খালারাও সবাই, তখন আমি খালা বাড়িতে থাকতাম, কজ যে বললাম আমার আব্বু দেশে বাইরে থাকে, চলে গেছিলেন। তো তারাও আর কি অনেক পিয়াস মাইন্ডেড ছিলেন। তো হুজুর আসার পরে দেন তিনি কিছু কার্যকলাপ করেন যেগুলো জানেন অ্যাজ ইউজুয়াল, অনেকেই শেয়ার করছে। তেমনটাই করে ঘরটা অন্ধকার করে, রুমটা অন্ধকার করে আমরা চারজন, আমি সহ 4 থেকে 5 জন এক্সকিউজ মি ছিল রুমে। আমি তখন আমার বয়স 5 বছর হয়ে গেছে, 5.5 বছর আর কি। এর মধ্যে ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে গেছি এবং সিভিয়ার আকার ধারণ করছে অনেক বেশি। আমি তাকে ভিজুয়ালাইজ করতে পারতাম, আমি তাকে দেখতে পারতাম, আমার এখনো মনে আছে। এবং খুবই 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 সুন্দর ছিল আর কি দেখতে। সিরিয়াসলি ভাই, আমি একদম সত্য কথা বলতেছি, এটুকু বলবো যে আমার লাইফের ঘটনা। বিশ্বাস করা না করাটা সকল লিসেনারদের ব্যাপার, বাট রিয়েলি আই এম দ্য সাফারার। যে সাফার করে, যে ফেস করে, সে বুঝে এই সিচুয়েশন গুলো। চাই না যে অন্য কেউ ফেস করুক। ইভেন তো আমার এনিমিকেও আমি কামনা করবো না যে এই সিচুয়েশন গুলো ফেস করুক। আমি খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, অল টাইম স্ট্রেসে থাকতাম। আমার মানে সবাই বলতে এত সুন্দর ছিলাম আমি শুকিয়ে দেখতে মানে খুবই খারাপ অবস্থা, মানে বাঁচবো না এমন একটা সিচুয়েশন। ফিজিক্যালি সিক, ডাক্তার দেখানো হয়েছে, এই হয়েছে, ট্রিটমেন্ট চলে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ আলটিমেটলি কষ্ট সবাই জানি আমরা। সো হোয়াট এভার, হুজুর এসে যখন তাকে প্রক্রিয়া শুরু করলেন, প্রসিডিওর গুলো তাকে হাজির করার, দেন ফাইনালি হাজির হলো এবং পরীক্ষা জিজ্ঞেস করা হলো। উনি আসার পরে আর কি রুমের সবাই বুঝতে পারছে, এবং সেটা খুব সুন্দর ভয়েস। অনেকে বলে না যে মোটা গলা বা এই টাইপের, না, সুন্দর ভয়েসে একটা মেয়েলি ভয়েস সবাই শেয়ার করছে আমাকে, আমার উপরে আর কি ভর করে। দেন আমার তখন কোনো সেন্স নাই, বাট এর আগের সিচুয়েশন গুলো মনে ছিল যে আমি বসছি, আমাকে নিয়ে করছে, আমি ভয় পাচ্ছি, কেন করতেছে, এগুলো বাধা দিচ্ছিলাম। হ্যাঁ, তো এটা করার পরে কি হলো, আমি নাকি মেইলি কণ্ঠে কথা বলা শুরু করছি। ওকে, সিরিয়াসলি আল্লাহ তাআলা কত কি তৈরি করছেন। তো আমি মেয়েলি কণ্ঠে যখন কথা বলা শুরু করলাম, হুজুর কোশ্চেন করলেন, কেন আসছো, এতদিন ধরে কেন কষ্ট দিচ্ছ ছেলেটাকে,
সেই 2 বছর আগে থেকে কষ্ট দিচ্ছ, কেন এভাবেই করতেছ? কোশ্চেন করলেন সুন্দরভাবে। দেন সে উত্তর দিল যে আমি তাকে পছন্দ করি, এটা আপনিও জানেন, আর এতদিনে বুঝে গেছেন সবাই। তো আমি চাই আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে যাব, সে অ্যাডাল্ট হলে। আর দেন তার আগে আমি নাও আর কি নিব না। বাট আপনারা যদি বেশি প্রেশার ক্রিয়েট করেন আমাকে ছাড়ানোর জন্য, তাহলে আমি আলটিমেটলি যে কোনো সময় তাকে নিয়ে যেতে পারি। এবং আমার ফ্যামিলি সবাই জানে, তাকে সবাই পছন্দ করে, এই জন্য আমি ঢাকা থেকে এত দূর আসছি তার পিছু পিছু। অনুজে বললো যে কোনোভাবে কি মানে এটা করা যায় কিনা, আমাকে ছেড়ে যাওয়া যায় কিনা। বলছি না, কোনোভাবে এটা সম্ভব না। আমি ফার্স্ট তাকে দেখার পর ফার্স্টে চয়েস করছি এবং তাকে আমি অনেক ভালো রাখবো, এমন অনেক টাইপের কথাবার্তা চলছে আর কি, হোয়াটএভার। তো বেশি টাইম নিব না আর ভাই। এরপর বেশ কথা কিছু বলার পরে সে হুজুরকে মানে বললো যে এরপরে দয়া করে আপনি এটার মধ্যে আসবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। আপনি অনেক ধার্মিক একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, আমি চাই না আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনার কোনো ক্ষতি হোক। তো এটা বলে মোটামুটি ওই দিনকে পর আর বেশি কিছু হয় নাই, সে চলে যায়। তো হুজুর বললো যে এটা বেশ শক্তিশালী একটা কি বলবো পরী, এবং সে রিয়েলি নাকি মন থেকে আমাকে পছন্দ করে, সহজে ছাড়বে না। আর হুজুরেরও বয়স হয়ে গেছে, এখন এই টাইপের ইয়েগুলো করতে তিনি আর কি ইন্টারেস্টেড না। তারপরও আমার জন্য, যেহেতু বেশ কিছুদিন ধরে দেখতেছে আমার চোখের সামনে, আমাদের পাশের মসজিদের হুজুর, তো ছোটবেলা থেকে ফ্যামিলিয়ার একটা রিলেশন ছিল তার সাথে, তো এই জন্য হলে তিনি চেষ্টা করবেন তার সর্বোচ্চটা দিয়ে। বললো যে আমি আবার 3 দিন পর আসবো, নেক্সট ফ্রাইডেতে আর কি, মঙ্গলবারে করার পরে, এটা মঙ্গলবারে করা হয়েছিল আমার ফার্স্ট এক্সারসাইজ। দেন হুজুর বললো যে ফ্রাইডেতে জুম্মা নামাজে পড়ে উনি আসবেন। এবং ঠিক জুম্মা নামাজে পড়ে আসলেন, এসে ফার্স্টে আমাদের বাসাটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর তিনি বাসার এমন ভাবে বন্ধ করছেন যে, মানে বন্ধ করছেন বলতে ভুল হবে, বন্ধটা করবেন আর কি, প্রসেসিং সব কমপ্লিট, মানে পরিটাকে আর কি কোথায় আটকায় ফেলবে এমন প্ল্যানিং। 4 থেকে 5 জন মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে আসছিলেন, হাফেজি মাদ্রাসার মেবি। তো তারা এসে আমার বাসাতে যখন প্রসিডিউর শুরু করলো, ইভিনিং এর আগে, এটা বাদ আসর, জুম্মার পরে আসছে, এই করতে করতে আসর হয়ে গেছে। দেন আমার পরিটাকে হাজির করা হলো। হাজির করার পরে বলতেছে, দেখো তুমি ওকে পছন্দ করো, সবই ঠিক আছে, তো তোমার ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে, এটা তো তুমি হয়তো চাবে না। তো ও ভালো হোক, বড় হোক, অ্যাডাল্ট হোক, তখন ততদিন যদি তুমি তাকে পছন্দ করো বা ভালো বাসো, তখন তার ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, যদি তখন ওই করতে চাও, তুমি যদি ভালো রাখো, ঠিক আছে, তুমি তাকে নিয়ে যেও বা এখানে থেকো। ও হ্যাঁ, একটা কথা বলি ভাই, আমার স্বপ্ন কিন্তু সে আসতো ওই বয়সে, ওই আমি তখন জাস্ট কি বলবো 6 বছরও হয় নাই, তখন 6 বছর কাছাকাছি, ওই বয়সে আমার সে স্বপ্নে আসতো, আমি ফিল করতাম। তো তুমি এখন ও অ্যাডাল্ট হওয়া পর্যন্ত ওকে তুমি ডিস্টার্ব করো না, হুজুর এটা বললেন। এবং তাকে বললেন যে আমরা কিন্তু প্রসেসিং করে রেখেছি, তুমি যদি না মানো তাহলে কিন্তু আমরা তোমাকে এখন বন্দি করে ফেলবো। পরবর্তীতে তোমার ফ্যামিলির অন্য সদস্যরা তারা যদি কোনো প্রবলেম করে বা ই করে, সেটা তাদের ব্যাপার, বাট তোমাকে সহজে ছাড়া নিয়ে যেতে পারবে না। এর আগে আমি অনেক এই ধরনের কাজ করেছি, অনেকদিন করি নাই, বয়স হয়ে গেছে, বাট আমি এখন করবো সেটা। তুমি কোনটা যাচ্ছ, শর্ত দিল তাকে। তখন ওইটা আসলে মেবি আমাকে অনেক লাভ করতো। ওকে, তখন বললো ঠিক আছে, আমি তাকে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, এক কথায় তাকে আমি বিয়ে হতে দিব না, ঠিক আছে? সে অ্যাডাল্ট হোক, যাই হোক, আমি বিয়ে তার কোথাও বিয়ে হতে দেব না অন্য কোথাও। আর যদি বিয়ে হয়ে যায়, আপনারা যদি বিয়ে দিতে পারেন, তাহলে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। এমন একটা কঠিন মানে অ্যান্সার দিল, এবং বলল আমি একবারে যাব না, তাকে ডিস্টার্ব করবো না, তার শারীরিক মানসিক বা কোনো ধরনের প্রবলেম হবে না, বাট আমি মাঝে মাঝে তার সাথে দেখা করব, সে বুঝতে পারে এবং পারবে।
আমার যতটুকু সময় যেভাবে আসা দরকার স্বপ্নে হোক সেটা বা একা থাকবে যখন আসবো, এসে আমি চলে যাবো। দেন এটা তখন আমার হুজুর বললেন যে, ঠিক আছে তুমি আসবা ই করবা, বাট এটা এখন না, এটা হচ্ছে তোমার সে যখন 10 থেকে 12 বছর বয়স হবে তারপরে তুমি তার সাথে দেখা করতে পারবা। অল্প সময় যেন দেখা করো, কিন্তু তার কোনো ক্ষতি করবে না, কমিটমেন্ট করতে হবে এবং তাকে নিয়ে যেতে পারবা না। তো ঠিক আছে, পরি রাজি হয়ে গেল। এটার মাধ্যমে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসার পর দেন সে আর কি ওখান থেকে চলে যায়। তাকে আটকানো হয় নাই, কোনো কিছু করা হয় নাই। এরপর অনেকদিন আমি ভালো ছিলাম, প্রায় 6 মাস 1 বছর আসেই নাই, তিনি আসেনি নাই। 1 বছর বা 1.5 বছরের যখন 7-8 বছর হয়ে গেছে আমার বয়স, তখন আমি আর কি মাঝে মাঝে দেখতে পাইতাম, ভিজুয়ালাইজ করতে পারতাম কেমন একদম সুন্দর একজন মেয়েকে দেখতে পাইতাম, রাস্তাতে হোক যেখানে হোক। এমনকি মাসে 1 থেকে 2 বার আমার স্বপ্নে আসতো সে। ঠিক আছে, স্বপ্নে আসতো এবং স্বপ্নে এসে অনেক ধরনের কথাবার্তা বলুক, যাই বলুক, ইন্টিমেসি এটা ব্যাপার স্যাপার থাকে, সেগুলো আর কি কিভাবে আমি ফিল করতে পারতাম। এরপর যখন 15-16 বছর হয়ে গেল আমার, এর মধ্যে মাঝে মাঝে এরকম আসতো যাইতো, ইভেন তো আমাকে অনেক হেল্প করতো। আমি কোন একটা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছি বা চলার পথে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আগে থেকে আমি বুঝতে পারতাম কেমন। তারপরে কোনো ফ্রেন্ড সার্কেল বলেন বা কারোর সাথে যদি গ্যাঞ্জাম হইতো, রিয়েলি মানে কি বলবো, ওই সময় আমার ফিজিক্যালি এমন স্ট্রেংথ আসতো যেটা কিনা মানে আমার ন্যাচারাল স্ট্রেংথের বাইরে। আমি বুঝতে পারতাম, আমি ফিল করতাম। মেন্টালি অনেক কিছু আগে থেকে বুঝতে পারতাম, ফিজিক্যালিও অনেক মাঝে মাঝে স্ট্রেংথ হতাম যখন যে কোনো প্রয়োজনে, যে কোনো অনেক ধরনের বিপদ আপদ থেকেও আমি হয়তো তার উসিলাতেই আর কি রক্ষা পেয়েছি। এজন্য আমি তাকে মানে কি বল, তারপরে আমার কোনো ক্ষোভ বা রাগ নাই। আমি ফার্স্ট টাইমে অনেক প্রবলেম ফেস করেছি, বাট পরবর্তীতে তার প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ ছিল না। দেন ফাইনালি তখন ওই হুজুরটা মানে কি বলবো শয্যাশায়ী, এবং তখন তার কাছে আমার মা নিয়ে যায়। যে মা তো বোঝেন তো যে আমার ছেলেটাকে বিয়ে হতে দেবে না, বলছে হুজুর এখনো আসে, এখন আবার ইয়ে করতেছে বলে, ছেলে বলে আমাকে, তো প্লিজ একটা সুরাহা করে দিন আপনি, আপনি ছাড়া কেউ পারবে না এটার, আর কারো উপর আমার ট্রাস্ট নাই। তখন ওই অবস্থাতে হুজুর কিভাবে কি 3 দিন পরে আসতে বললেন এবং আমাকে একটা তাবিজ দিলেন 3 দিন পর যাওয়ার পর, যে এই তাবিজটা কখনো খোলা যাবে না যতদিন না তার বিয়ে হচ্ছে, বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত খোলা যাবে না। ইভেন দো মানে কি বলবো, কোন মরা বাড়িতে বা ওই যে সদ্য নবজাতক শিশু জন্মগ্রহণ করে এই টাইপের বাড়িতে 7 দিন পর্যন্ত আমার যাওয়া টোটালি নিষেধ। তারপর কিছু কিছু জায়গাও মেনে চলতে বলছেন, সন্ধ্যার পরে বাইরে বের হওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে। আমি কিন্তু তখন বড় হয়ে গেছি, অনেক বড় অ্যাডাল্ট, মানে ম্যাচুরিড এনাফ। 18 বছর হয়ে গেছে আমার, 17-18 বছর। তো কলেজ ইউনিভার্সিটি থেকে মানে কি বলবো, কলেজ থেকে ইউনিভার্সিটি সব জায়গাতে আমি যখন এই তাবিজটা ক্যারি করতাম, গলাতে ক্যারি করতাম, আমাকে নিয়ে অনেকে কিডিং করতো, ফ্রেন্ড সার্কেল বলেন বা ইয়ে বলেন, যারা জানে তারা তো জানে, বাট যখন আদার্স ফ্রেন্ড নতুন পরিচিত হই, হ্যাঁ তোর গলায় তাবিজ, তোর নাকি পড়ি আছে, এইসব কাহিনী হাবি যাবি, অনেকে ফান করতো। বাট আমার লাইফে সিরিয়াস প্রবলেম আমি তো জানি ভাই, এটা নিয়ে মজা করে কি আর কি। আমি মাঝে মাঝে বিরক্ত লাগতো যে না থাক, খুলে ফেলবো, ই করবো, সবাই ই করে। আর সবসময় তাবিজ পড়ে থাকতে আমার আনইজি লাগতো। বাট এটা আমার লাইফ সেভিং একটা কি বলবো ট্রিটমেন্ট বলতে পারেন, মেডিকেল ভাষা ট্রিটমেন্ট, বাট এই ক্ষেত্রে কি বলে আমি জানি না, বাট এটা আমার লাইফ সেভিং একটা অপশন। দ্যাটস ওয়াই আমার মা নিয়মিত দেখতো আমার তাবিজটা আছে কিনা। অনেক সময় তাবিজ খুলে পড়ে যায় বা ই হয়, অনেক জায়গায় অনেক কিছু শুনছি, বাট আমারটা আলহামদুলিল্লাহ কখনো এমনটা হয় নাই। এবং হুজুর এটা বলে গেছিলেন, ততদিন হুজুর মারা গেছেন আর কি, তার আমার তাবিজটা দিয়ে 2-3 মাসের ভিতরে হুজুর ইহলোক ত্যাগ করেন, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। তো এটা আমার মা নিয়মিত চেক করতো এবং আলহামদুলিল্লাহ কখনো তাবিজটা হারায় নাই, খুব ভালোভাবে আমার সাথে ছিল। আর হুজুর এটা বলে গেছিলেন যে বিয়ের আগ পর্যন্ত বলতে কি, এটা যখন পড়ে থাকতে থাকতে একটা সময় আসবে যখন তোমার ছেলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে,
তখন সে চাইলেও খুলে ফেলতে পারে তাবিজটা, বাট এটা রিস্কি, বিয়ের পরে খুললে বেটার হবে। তো আমার যখন কি বলবো ভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে, তখন আমি এটা খুলে ফেলি একদিন, যে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ, এবং আমি অনেক এখন বড় হয়ে গেছি, অনেক নিজে কনফিডেন্ট পাইলাম যে না হয়তো আর হবে না। তো আল্লাহর রহমতে সেটা খুলে আমি একটা ড্রয়ারে রেখে দিলাম। বিশ্বাস করবেন না ভাইয়া, এতদিন কোনো কিচ্ছু নাই, কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, বাট তাবিজটা খুলছি সেদিন রাতেই। আমি তখন মেসে থাকতাম আর কি, রাজশাহীতে থাকতাম, রাজশাহী মোল্লা ভবনে। বিশ্বাস করবেন না, আমার ফ্রেন্ড সার্কেল বলেন সবাই ভয় পেয়ে গেছে রাতে। আমার অ্যাটিটিউড ফুল চেঞ্জ, আমার চেহারা চেঞ্জ, আমার কি বলবো, আমার হচ্ছে যে ফুল বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আমি যাকে তাকে ধরে মানে মারতে যাচ্ছি, করতে যাচ্ছি, আমি চলে যাবো রাতে। আমি এমনিতে সারা রাত আড্ডা দিতাম, মিউজিক করতাম, স্মোক করতাম, সামথিং লাইক দ্যাট, এনিথিং এলস, অনেক রাফ টাফ লাইফ লিড করতাম। বাট ওই রাতে যা করছি আমি নাকি মানে কি বলবো, আনবিলিভেবল। পারলে আমার যারা এত ক্লোজ, একসাথে এক প্লেটে খাইছি, প্রায় এক প্লেটে একই বেড শেয়ার করে আড্ডা দিয়ে ঘুমাইছি কত রাত আমার মেসে, তো তারা ওই রাতে আমাকে রুমে তালাবদ্ধ করে অন্য রুমে গেছে। আমরা 3জন থাকতাম, আমি, আমার কাজিন আর একটা ছোট ভাই থাকতো ওই রুমটাতে, মোল্লাবনের 5 তলায় 428 নম্বর রুম, বলে দিলাম, নো প্রবলেম। তো কি বলবো, আমাকে তারা রেখে চলে যাওয়ার পর আমি কি করছি, আমি তখন আর আমার মনে নাই, কিন্তু পরের দিন 2-3 ঘন্টা পর, মানে এটা রাত 2টা-3টার দিকে আমাকে তারা লক করছে। ভোরে এসে যখন তালা খুলছে, দেখে কি যে আমি নিচে শুয়ে আছি, আমার পুরো রুম টুম এলোমেলো, ভাগিস যে পিসিটা আর কি ভাঙি নাই, নাহলে তো ওটা অনেক ফুল রুম এলোমেলো, এবং আমার মুখ দিয়ে অলমোস্ট মানে কি বলবো ক্যাজলা বলে ওই টাইপের বের হচ্ছে। তো ইমিডিয়েট তারা ফ্যামিলিকে ইনফর্ম করে, আমার কাজিন তো ছিলই, খালাতো ভাই, ফ্যামিলিকে ইনফর্ম করার পরে আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ হই। এবং যখন আমার মা শোনে যে আমি তাবিজটা খুলে ফেলছি, ব্যাস শুরু হয়ে গেল কেন খুলছি, কি করছি। তারপরে এসে আল্লাহর রহমতে তাবিজটা হারায় নাই, অনেকে হারায় যায় শুনি, আল্লাহর রহমত। এটা তাবিজটা নিয়ে আবার পরে দিল, মেডিকেলে নিয়ে গেল আম্মু আমার রুম থেকে, আমার কাজিনকে দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। দেন এখন আমার বয়স 32, আলহামদুলিল্লাহ বিয়েও করেছি, রিলেশন করে, এখন হ্যাপি আছি। আর বিয়ের পরে আমি এটা খুলে ফেলেছি, আমার ওয়াইফও সবকিছু জানে, সব কাহিনী ডিটেল এভরিথিং সে জানে। এবং কি বলবো, এটা একদম বাস্তব ঘটনা আমার লাইফের, তেমন কোনো ভয়ের ঘটনা না ভাই, বাট ওই যে একটা রিয়েল লাইফ ঘটনা যেটা বলতে পারেন। শুধু এটুকু বলবো যে অ্যাজ এ মুসলিম একটা কথাও এখানে আমি বানিয়ে বা মানে একটু সাজিয়ে গুছিয়ে কোনো কিছু অ্যাড করে বলি নাই, এবং অনেক কিছু আরো মিসিং করে গেছি, নাহলে আরো অনেক টাইম লাগবে কথা বলতে। শুধু এটুকুই বলবো, আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। এবং তারপর তাবিজটা খুলে ফেলছি, এবং ওই আমার বিয়ে যেহেতু হয়ে গেছে, বিয়ের ক্ষেত্রে সময় কোনো প্রবলেম ওইভাবে হয় নাই, একটু সামথিং প্রবলেম হচ্ছিল, ওই ফ্যামিলি থেকে ওর ফ্যামিলি থেকে মানতে যাচ্ছিল না, যেহেতু রিলেশনের বিয়ে। আর তারপরও আমার ফ্যামিলি ছিল, বিয়ে পড়ানোর আগে হুজুর, তার আগে একটু আমি নাকি বাইরে চলে গেছিলাম, আমার ফ্রেন্ড, এটা চলে গেছে অন্য কারণে, আমার ফ্রেন্ড আসতেছিল, লেট করছিল, ওয়েট করতেছিলাম এই জন্য। দেন এদিকে একটু লেন্দি হচ্ছিল, এটার সাথে এটা কোনো রিলেশন আছে কিনা জানি না। তো সরি রাসেল ভাই, অনেক বড় করে ফেললাম। যদি ভালো লাগে আপনার কাছে প্লিজ 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 শেয়ার করবেন। আর আমার কি বলবো, অনেক 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 ঘটনা আমার জানা আছে, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, এবং প্রত্যেকটা ঘটনা রিয়েল। এটুকু বলতে পারি, এজ এ মুসলিম, এজ এ মুসলমান, মিথ্যা বলে মানে আমার ইমানটাকে নষ্ট করতে যাচ্ছি না। নেক্সট টাইমে হয়তো আরো ঘটনা শেয়ার করব। তো ভালো থাকবেন। লিসেনার্সদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। বাট এই টাইপের এক্সপিরিয়েন্স যেন অন্য কেউ না করে, এটাই কামনা থাকবে। তো ভালো থাকবেন রাসেল ভাই, টেক কেয়ার, এবং লিসেনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সালমান কবির ফ্রম ঢাকা,
হোম ডিস্ট্রিক্ট পাবনা। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Bhoot.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.কমে। আমি রাসেল আছি সাথে। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা বাড়াবো না, আমরা ঘটনায় যেতে চাই এবং কথা না বাড়িয়েই আমরা দ্বিতীয় অডিও ক্লিপে চলে যেতে চাই। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জের ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভূত FM শুনি, এখন ভূত.com এর নিয়মিত একজন শ্রোতা। ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হলো না। আশা করি ঘটনাটি শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ডও আপনাকে বোরিং করবে না। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়া গ্রাম। রাত 8টার পরে একদম নিলিবিলি হয়ে যেত পুরো। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি অনেক বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই। আমরা ভাই কম, বন্ধু বেশি ছিলাম। তো যেই ভাবা সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই এবং সাথে নেই একটি হ্যাজাক বাতি। বলে রাখা ভালো, আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানা সেই ছোট্ট ডিঙি নৌকার মধ্যে গিয়ে বসি। প্রথম জালটা ফেলার পর খুব ভালোই মাছ উঠছিল। মোটামুটি ভরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নিয়ে মাছ ধরার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মোটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারদিকটা বোঝা যাচ্ছে। কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ, বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়। পাতিলের ওইখানটাতে তাকিয়ে দেখি বানরের মতো দেখতে কিছু একটা কুৎসিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা। কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে জোরে চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধন ভাই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এখানে পাতিলের সামনে ওইটা কি ছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, কিছু তো দেখিনি। তুই হয়তো বা ভুল দেখেছিস, এটা তোর মনের ভুল, ওখানে কিছুই ছিল না। বাঁধন ভাইয়ের এমন কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এটা কি করে হতে পারে? এত বড় ভুল কি করে আমার সাথে হতে পারে? যাই হোক, নিজেকে ভুল বলে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তখন থেকে একটা ভয় কাজ করে আমার ভেতর। ভাইকে বলি, আজকে চলো, আর মাছ ধরতে হবে না, বাসায় যাই, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম। হঠাৎ করে নদীর কিনারা থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। কান্নাটি এতটাই করুণ ছিল, যেটা শুনলে যে কারোর বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি। চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনে চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকার এক বিন্দু পরিমাণও সামনে এগোয়নি। কি করব ওই ভেবেই পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না খুব ভালো মতোই বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দিই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে গিয়ে উঠি। শ্মশানটিতে উঠে যা দেখি, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজনে। দেখি এক ভয়ানক তান্ত্রিক
এক ছোট মেয়েকে সামনে বসিয়ে কি যেন মন্ত্র পড়ছে। রাসেল ভাই তান্ত্রিকটির পরনে ছিল লাল জুব্বা জাতীয়, মাথায় বড় বড় জটা চুল এবং বড় বড় দাড়ি, গলায় ছিল তসবি জাতীয় অনেকগুলো মালা। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে মেয়েটির উপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাদন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনোই এই যজ্ঞ সম্পূর্ণ হতে দেব না। ভাইকে আমি অনেক বোঝাই যে এখানে থাকলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে কে শোনে কার কথা? আমার কথা না শুনে বাঁধন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে এখানে? সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাঁধন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তান্ত্রিকের কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাঁধন ভাই বলে, এই ফুটফুটে মেয়েকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাঁধন ভাইয়ের গালে জোরে একটা থাপ্পড় বসায় এবং বলে, তোকে আমি ছাড়বো না। তার কথায় পাত্তা না দিয়ে বাঁধন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যায় আর পেছনে তান্ত্রিকটি খুব ভয়ানক ভাবে হাসতে থাকে। মেয়েকে আমি দেখে আমারও মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত লম্বা হয়ে মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন জ্বলছে দাউ দাউ করে। পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসছে এবং মুখ দিয়ে লালা জাতীয় কিছু বের হচ্ছে। লালা বের হয়ে বাঁধন ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে। এটি দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুজনে এক দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন? ঘটনা শেষ, ঘটনার মাঝখানে আছি আমরা। দুজন চিন্তা করলাম আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা করলে এবং বলে, কিরে তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি তো মাছ কই? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছুই হয়নি, মাছ তো ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়েছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয় না। তারপরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারের পরিবর্তন। সব সময় চুপ থাকে, একা একা, কারোর সাথে কোনো কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাঁধন ভাই তো আগে কখনো আমার সাথে এমন করেনি। আমি তার এমন আচরণ স্বাভাবিক নেই। ভাবি হয়তো কালকের রাতের ঘটনা বাঁধন ভাইকে একটু বেশি ভয় পেয়েছে। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত 1টার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক 1টার সময় ভয়ানক এক স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু বাঁধন ভাই কোথাও নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব, এবং খুব ভয় করে যে কারণে শ্মশানটিতে যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানা ভাইকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব। আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না। ফজর আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলে? কোনো উত্তর দিল না, বরং বলল, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম না। ভেতরে ভয় ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সবাই ওর ওপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই
প্রতি রাতে কোথায় যায় এটি দেখার জন্য আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত 1টা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখব বাঁধন ভাই কোথায় যায়, এজন্য আমি তার পিছু করলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তাটিতে যাচ্ছে ওই রাস্তাটি শ্মশানের রাস্তা। আমি তাকে পিছু ডাকলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না ভাই। একবার চিন্তা করলাম সামনে গিয়ে আটকাবো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভয় ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। একটু পরেই দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার রাত, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। আমার হাতে ছিল একটি কুপাবাতি এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যেই হেঁটে যাচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকের সামনে গিয়ে বসলো। তান্ত্রিকটি আগুন জ্বালিয়ে মরা মানুষের মাথা খুলি বিভিন্ন হাড় দিয়ে কি যেন মন্ত্র পড়ছিল এবং বাঁধন ভাইকে মন্ত্র করে ফু দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে। দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও আমি কিছু করতে পারছিলাম না। এটা যে কতটা কষ্টের, এটা নিজের সাথে না ঘটলে কখনোই বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমি দেখি বাঁধন ভাই শ্মশান থেকে বের হয়ে যাচ্ছে সোজা কবরস্থানের দিকে। হাতে ছিল একটি বড় কোদালটি, অনেক বড় ছিল। আমি ভাইকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শুনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড়, মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং তারপর মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছিল ওই হাড় তারপর মাথার খুলি থেকে। এসব কিছু আমি আর নিতে পারছিলাম না। এক দৌড় দিয়ে বাসায় আসি এবং বাসায় সবাইকে সব ঘটনা খুলে বলি প্রথম থেকে। ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফিরে আসে। সবাই তার বাসায় আসা দেখছিল। বাঁধন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল এবং বাঁধন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা কি হয়ে গেল এটা তোর? বাঁধন ভাই যেন সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে, মুখ পুরোটা ফ্যাকাশে। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন ঠিক থাকতে পারে না। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সে হুজুরটি জিন পালতো, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। হুজুরের ভাষায় বলছেন, হুজুর ওর অবস্থা খুবই খারাপ, আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের কাছে। হুজুর চোখ বন্ধ করে ছোড়া পড়ছিল। চোখ খুলে হুজুর বলল, দেখুন ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠবো না, অনেক ক্ষমতা ওর। এই বলে হুজুরটি চলে গেল। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করব ভেবে উঠতে পারছিলাম না কি। ওই দিন এভাবেই কেটে যায়। কারো গলা দিয়ে খাবার নাম ছিল না ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে গিয়ে থাকি। রাত 1টা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা 4 জন একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি ছিল তখন। বাধ্য হয়ে ভাইকে শিকলের সাথে বেঁধে দিলাম। বাঁধন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানটিতে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই আমাদের দিকে ছুড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কতটা কষ্টকর, এটি আমার মামি অর্থাৎ বাঁধন ভাইয়ের মাকে না দেখলে বুঝতামই না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা
এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাঁধন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায় সকলে। কবিরাজের প্রায় 40 বছর হবে আনুমানিক। 7টি জিন সবসময় তার সাথে থাকে। বাঁধন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বলে, বাবা, আমার ছেলেকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলল। সব শুনে কবিরাজ বলছি কবিরাজের ভাষায়, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তাদের সব থেকে বড় ভুল ছিল ওই শ্মশানটিতে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েকে কোলে নেওয়া। আসলে ওই তান্ত্রিকটি জানতো যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটি মৃত মানুষের হাড্ডি এবং মাথার খিলু লাগত তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিকটি ওইখানে প্রবেশ করতে পারত না এবং তান্ত্রিকের যে জিনগুলো আছে সেটিও প্রবেশ করতে পারত না। এই কারণে বাঁধন ভাইকে সে বসে আনে এবং মরা মানুষের হাড্ডি ও মাথার খুলিয়ে আনতে বাঁধন ভাইকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাঁধন ভাইকে মেরে ফেলতো। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস, একটা কিছু ব্যবস্থা আমি করব। আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন আস্ত একটি কালো পাঠা, 7 ঘাটের পানি, ওই শ্মশানের মানুষ পুরা কিছু ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত। এগুলো হলেই চলবে। বাঁধন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কি না এটা বলতে পারবো না, তবে আশা করা যায় ভালো একটা কিছু হবে। পরের দিন এসব উপকরণ নিয়ে এবং বাঁধন ভাইকে বেঁধে কবিরাজের সামনে বসানো হলো। সে যজ্ঞ আরম্ভ করলো। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানক ভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাঁধনের ভেতর আমার পোষা জিন প্রবেশ করাবো। একটু পর বাঁধন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং মোটা কণ্ঠে বলল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ জিনকে বলল, ওই তান্ত্রিকের জিনের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো এটা আমাকে জানা। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ বলল, কি খবর এনেছিস বল আমায়। বাঁধন ভাইয়ের ওপর থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাঁধন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাঁধন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেকে যেভাবেই হোক বাঁচান বাবা, যা লাগে আমি আপনাকে দেব। কবিরাজ সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের একটি জিন সে তার বশে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাঁধন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেয় এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাঁধন ভাইয়ের কপালে কিছু একটা লেখে। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে লাগলো এবং আগুনে ফু দিতেই আগুন অনেক উপরে উঠে যাচ্ছিল। একটু পরে বাঁধন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসলো। কবিরাজ তান্ত্রিক জিনকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিনকে বসে আনতে হবে এবং সবগুলো বসে আনার পর ওই তান্ত্রিককে হত্যা করতে হবে ওই জিনগুলো দ্বারাই। কবিরাজ আবার নিজের সব শক্তি ব্যয় করে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন ছিল, তার মধ্যে 9টাকেই তার বসে আনতে পেরেছিল, শুধু একটি বাদে। একটিকে সে বসে আনতে ব্যর্থ হয়। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেয় তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাঁধন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিকের ওই একটি জিন তান্ত্রিককে মরার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটি জিনটি বলতে পারেনি। তারপর থেকে বাঁধন ভাইয়ের স্বাভাবিক আচরণ শুরু হয়। কয়েক মাস পর বাঁধন ভাই টের পায় তার ঘাড়ে যে জায়গায়
ওই বাচ্চা মেয়েটির লালা পড়েছিল, ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালেও তার জায়গাটির ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাদন ভাইয়ের খিঁচুনি উঠে যায়। আমরা সবাই মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠাই এবং রওনা দেই ঢাকার ভালো একটি হসপিটালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু হলো। গ্রাম ছাড়েনি তখন। রাত তখন 12টা বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়েছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক চাপলো। অ্যাম্বুলেন্সটি তখন ব্রেক হচ্ছিল না, বরং স্পিড আরো বেড়ে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিসের যেন আওয়াজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই। আমাদের বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না। একটু পর সব ঠিক হয়ে যায় এবং 7-5 না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা, সেই জিনটির, যেটা সেই তান্ত্রিকের একটি জিন করেছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করল। একটি মাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিলাম না। তার মা পুরো পাথর হয়ে গিয়েছে। এখন সে মানসিক রোগী। ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে কাঁদায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকে এবং তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো রাসেল ভাই, মূলত এটি ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Vote.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা 210তম এপিসোড শুনছি। আমরা 2টো ইমেল এবং 2টো অডিও ক্লিপ শুনেছি। এখন 3য় অডিও ক্লিপে যাব। আশা করছি এটিও আপনাদের ভালো লাগবে। চলুন কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সম্রাট আলামিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে বলছি। আমি খুব ছোটবেলা থেকেই ভূত এফএম শুনি। তবে আপনি যখন ভূত এফএম শোটি বন্ধ করে দেন তখন মনটা অনেক খারাপ হয়েছিল, বিকজ এই ভূত এফএম শোনাটা আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল, যেটা না শুনলে আমার ভালো লাগতো না। তবে আপনি যখন ভূত.com শুরু করেন তখন আবার ভালোই লাগছিল। তখন থেকে আবার ভূত.com শোনা শুরু করি আমি। যেই ঘটনাগুলো আজকে আমি শেয়ার করব, এই ঘটনাগুলো একদম আমার সাথেই ঘটেছে এবং মোটামুটি 1-1.5 মাসের মধ্যে 4 বার ঘটেছে এই ঘটনাটি আমার সাথে। তো আমি মূল ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমার সাথে ঘটে 2021 সালের রমজান মাসে, যখন আমি আমার মামার দোকানে থাকতাম ভাঙ্গা বাজারে। তো রমজানের শেষের দিকে আমি আমার মামার দোকানে যাচ্ছিলাম সকালবেলায়। তো তখন নাস্তিকতাবাদের সাইড থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, জিন বিষয়ক এবং অদৃশ্য বিষয়ক, যে এগুলো বিশ্বাস করাটা অযৌক্তিক, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি তো জিন আগে থেকেই বিশ্বাস করি, বিকজ কোরআনে স্পষ্টভাবে জিনের কথা বলা হয়েছে। পরকালে একমাত্র জিন এবং মানুষেরই হিসাব হবে। তবে এই নাস্তিকতাবাদের সাইডের এই প্রশ্নগুলো শোনার পর থেকে আমার একটা ভিতরে তৃপ্তি সৃষ্টি হয়, যদি আমি জিন দেখতে পারতাম অথবা অনুভব করতে পারতাম। সেদিন আমি ভালো মতো দোকানদারিও করতে পারিনি, শুধু এই প্রশ্নগুলি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো আমার মামা বাড়ি হচ্ছে সদরদি আর আমাদের বাড়ি হচ্ছে জান্দি, মানে ভাঙ্গা বাজার থেকে আমার নানা বাড়িও যতটুক দূর, ঠিক আমাদের বাড়িও ভাঙ্গা বাজার থেকে ততটুক দূর। তো আমি ওই দিন আমার মামা বাড়িতে যাই, আমি আমার বাড়িতে আসিনি।
তো আমি সন্ধ্যার পরে মামা বাড়িতে চলে যাই। মামা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমাদের মামা বাড়ির পাশে হচ্ছে একটা ফল গাছের বাগান, আর ওই বাগানের পাশে হচ্ছে মানে নদী, ছোট একটা নদী বয়ে গেছে। তো আমি ইশারের আজানের আগে ওই বাগানে একটা মাচল পাতা ছিল, ওইখানে গিয়ে বসে, এবং ওইখানে যাওয়ার সময় আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহ, মানে অন্তর থেকে, একদম অন্তর থেকে আমি কথাগুলো বলছিলাম যে আল্লাহ তুমি আজকে আমাকে জিন দেখাও আর না হলে অনুভব করাও। আমি একদম অন্তর থেকে কথাটা বলছিলাম, এবং এই কথাটা বলে হাঁটতে হাঁটতে বলছিলাম। এগুলো বলে আমি ওই মাচলের উপর গিয়ে বসি। তো ওইখানে বসে আমি ছোড়া ছানা পরে নিজেকে প্রোটেক্ট দিয়ে নেই। তার সময় জিন নিয়ে আমি ভাবছিলাম। ওইটা ভাবা শেষে আমি আবার দোকানদারি, মানে দোকানে বেচাকেনা নিয়ে একটু ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়াই। 1-1.5 মিনিট হাঁটছিলাম ওই বাগানের মধ্য দিয়ে। তো যখন আজান দিচ্ছিল আর কি, তখন আজান দিচ্ছিল যখন আমি হাঁটছিলাম, ওই আজানের মধ্যে হঠাৎ আমার ঘাড়ের মধ্যে কি যেন ঢুকতেছে। আমার শরীর একদম ভার হয়ে গেছে। আমি মানে দৌড়িয়ে যে আসবো, আমার দৌড়ানোর শক্তিটা ছিল না। মনে হচ্ছিল যে আমার পেছন থেকে আকর্ষণ করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক চুম্বক যেরকম ভাবে লোহাকে আকর্ষণ করে, অথবা স্রোতের বিপরীত দিকে যদি আপনি হেঁটে চলে যেতে চান, আপনার কাছে যেরকমটা অনুভব হবে, সেম ওই রকমটাই অনুভব হচ্ছিল আমার কাছে। আমি দৌড় দিই। তো মোটামুটি 15-20 মিটার দৌড় দেওয়া অবস্থায় এই আকর্ষণটা আমার মধ্যে ছিল। একটা পর্যায়ে ছেড়ে দেয় এবং আমি নানা বাড়িতে গিয়ে উঠি। আমার হাত পা কাঁপছিল। আবার আমি মিট হাসছিলাম একটা কারণটা বলছি। আমি ভয় পাইনি, আবার ভয় পেয়েছি। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি মিট হাসছিলাম একটা কথা মনে করে, ওই যে আমি বলছিলাম যে আল্লাহ তুমি আজকে আমাকে জিন অনুভব করাও আর না হলে দেখাও। তাহলে আমি আবার মনে মনে ভাবছি, তাহলে কি আল্লাহ আমাকে অনুভব করাইলো বা দেখালো তৃপ্তি পাওয়ার জন্য, এরকম মনে মনে ভাবছিলাম আর মিট করে হাসছিলাম। তো নানা, ছোট মানুষ, এসএসসি পরীক্ষা দেব, নানা আমি যাতে ভয় না পাই এজন্য নানা বলল যে মনের ভুল হতে পারে, ওখানে আর কি মনের ভুল হতে পারে আর কি, এরকম কিছু বললো, আমাকে সান্ত্বনা দিল। এবং নানা আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিল এবং নিজেকে আয়াতুল কুরসি পড়তে বলল। এরপর আমাকে গোসল করাইলো। গোসল করে তারপর আমি ওই দিন ঘরে যাই, তার আগে যাইনি। তো ওই দিনেরটা শেষ, ওই দিন আর কিছু হয়নি। এর পরের দিন আবার আমি মানে ভাঙা বাজার থেকে দোকান করে আমি বাড়িতে চলে আসি, অর্থাৎ আমাদের জান্দি গ্রামে চলে আসি। তো ওই দিনও আবার সেম একই ঘটনা আমার সাথে ঘটে। পাট খেতে, তখন পাট ছিল 1 হাত আধা হাতের মতো, ছোট ছোট পাট ছিল। তো আমি পাট খেতে হাঁটছিলাম তখন আর কি, রাত্রেবেলা আর কি 8টার পরে। সেম একই ঘটনা আমার সাথে আবারও ঘটেছিল এবং আবারও আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। তো আমি তখন ভাবলাম, না, এটা তো মনের ভুল তো অবশ্যই হতে পারেই না, এটা মনের ভুল হতে পারেই না। এরপর তারপরেও মানুষের অন্তর জানি কিরকম, সত্যি মানুষের অন্তর একটা মানে অন্য ধরনের একটা বিষয়, মানে কিরকমই জানি, সে সহজে বিশ্বাস করতে চায় না চাক্ষুষ প্রমাণ ছাড়া। মানুষ এরকমই, যদি এরকমটা হওয়া উচিত না। অনেক বিষয় আছে যা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু ওগুলো বিশ্বাস করতে হবে। তো ওই দিন বেশ ওকে। এর 1 সপ্তাহ পরে আমাদের জান্দি বটতলা নামক একটা স্থান আছে, যেখানে অনেক হন্টেড, জায়গাটা অনেক রাত্রেবেলা অনেক হন্টেড। তবে ওখান থেকে মানুষ চলাচল করে, ওখান থেকে অনেক মানুষকে জিন ধরছেও। তো ওই দিন আমার সাথে বিকেল বেলা ঘটে, এই বটতলা দিয়ে আমি হাঁটছিলাম বৃষ্টির পরে, আবারও সেম একই ঘটনা আমার সাথে ঘটে। তো আমি চলে আসলাম। আমি তো বললাম এটা মনের ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, অথবা এটা কোনো শরীরের রোগ হতে পারে না, কারণ এর আগে ইতিপূর্বে আমার সাথে এরকম কখনোই ঘটেনি, অর্থাৎ এটা কোনো রোগ হতে পারে না। তো 3 বার ঘটে গেছে এবং 4র্থবার আমার সাথে যখন ঘটে, এইবার আমি অনেক 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 ভয় পাইছিলাম, কারণ এটা ছিল একটা হন্টেড প্লেসে এবং রাত প্রায় 10টার সময় এই ঘটনা আমার সাথে ঘটেছিল। এই 3 বার ঘটার 1 মাস পর এই লাস্ট বার আমার সাথে ঘটে এই ঘটনাটি। এইবার ঘটে হচ্ছে আমি, আমার ফ্রেন্ড নাফিস এবং রাতুল এবং আমার ফ্রেন্ডের মামাতো ভাই ফাহিম, আমরা আমাদের জান্দি গ্রামের পাশে গঙ্গাধরদি নামক একটা গ্রাম আছে, ওইখানে ঘুরতে যাই রমজান মাসে। তো ওই গঙ্গাধরদি গ্রামে যাওয়ার সময় একটা মাদ্রাসা বাঁধে, আর ওই মাদ্রাসার পাশে একটা গোরস্থান, এবং ওই গোরস্থানের পাশে হচ্ছে একটা খাল, আর ওই খালের উপরে হচ্ছে ওই ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে গঙ্গাধরদি গ্রামে যাইতে হয়। তো আমরা সন্ধ্যার পরে গঙ্গাধরদি গ্রামে ঘুরতে যাই হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে মোটামুটি গ্রামের অনেক দূরে চলে যাই, তখন প্রায় রাত 9:30টার উপরে বাজে। তো রাতুল আর নাফিস বলতেছে এখন আমরা এই দিক দিয়ে বাড়ি যাব না, মানে আমরা যেখান দিয়ে আসছি এখান দিয়ে বাড়ি যাব না, আমরা ঘুরে উঁচা বাজার হয়ে বাড়ি যাব।
আমি বললাম না, উঁচা বাজার হয়ে ঘুরে বাড়ি যেতে গেলে অনেক 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 সময় লাগবে, কারণ কিছুক্ষণ আগে আমার মা আমাকে ফোন দিছে, এখন এত দূর ঘুরে যাওয়া যাবে না, এখন আমাকে এদিক ব্যাক করতে হবে। ওরা বললো না এদিকে যাবো, আমি বললাম আমি যাবো না। তো ওদের সাথে কথা কাটাকাটি, তা আমি বললাম এক পর্যায়ে না আমি যাবো না, তোরা যা। তোরা আমাকে বললো যাইস না কাকা, ভয় পাইতে পারিস, এমনিতেই যেখান থেকে বাড়ি যাবি এলাকাটা বেশি একটা ভালো না। তো আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে সূরা ইয়াসিন চালিয়ে টুকটুক করে হাঁটছিলাম এবং একটু ভয় ভয় আমার লাগছিল। তো আমি যখন ওই গোরস্থানের পাশে যে খাল, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে যখন আমি গেলাম তখন আমার শরীরটা কেমন একটা কাঁপুনি দিল, এবং ওই ব্রিজ থেকে আমি যখন নামলাম তখন আবারও সেম একই আকর্ষণ আমার সাথে ঘটছিল। এবং ওই দিন গোরস্থান বরাবর যখন আমি দৌড়ে চলে এসেছি তখন আমার মনে হচ্ছিল যে আমি শূন্যে ভাসছি, এরকম একটা অবস্থা। আমি তো একদম পুরো ভয় পাইছি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমি তো এক দৌড়ে মোটামুটি 300-400 মিটার দৌড়তে চলেছি, এক দৌড়ে, কোনো থামাথামি নাই। বাড়িঘর মানে 200 মিটার দৌড়ানোর পর বাড়িঘর ছিল আশেপাশে, কিন্তু তবু আমি দাঁড়াইনি, আমি এক দৌড়ে 300-400 মিটার উপরে চলে যাই। তো যাওয়ার পরে আমি হাঁপাচ্ছিলাম এবং আমার হাত পা কাঁপছিল, কারণ চোখও বড় বড় হয়ে গেছিল, ওইদিকে আমি অনেক ভয় পাইছিলাম। তো রাসেল ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এরপর আমার সাথে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ঘটনাগুলো ঘটেনি, এখন আমি ভালো আছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ আমাকে তৃপ্তি পাওয়ার জন্যই এই ঘটনাগুলো আমার সাথে ঘটিয়েছে, আমার কাছে এরকমটাই মনে হয়, না হলে এরকমটা হওয়ার আসলে কথা না, এরকমটা আমার কাছে মনে হয়। যদিও সত্যি কথা বলতে আমার এখনো মনে হয় যে জিন যদি দেখতে পারতাম, আল্লাহ আমাকে অনুভব করাইছে, এখন আমার অন্তরে ইচ্ছা যদি জিন দেখতে পারতাম। যদি এরকমটা উচিত নয়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়, যে ফেস করে একমাত্র সেই বোঝে। তো রাসেল ভাই, ঘটনাটি যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এবং আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিসেনারদেরকে শোনাবেন। আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। 210তম এপিসোড। ফেব্রুয়ারি মাস খুব স্পেশাল আমাদের জন্য, ভাষার মাস, ভালোবাসার মাস, ফাগুনের মাস। মানে আমি যদি প্রকৃতির দিক দিয়ে দেখি তাহলে এই মাসটি অনেক অন্যরকম। আমি যদি আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করি, আমাদের এই যে ভাষার মাস, আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, সবকিছু নিয়ে যদি আমি চিন্তা করি, আমাদের অস্তিত্বের জায়গা থেকে যদি দেখি এই মাসটিকে, এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এবং আমার ব্যক্তিগত জীবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ 4 বছর আগে এই মাসেই শুরু করেছিলাম ভূত.com। অনেক ভালো থাকুন আপনারা। আজকের এই এপিসোডটি কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে, কতটুকু আনন্দ দিতে পেরেছে আমি জানি না, তবে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও কথা হবে আগামীতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।